আসসালামু আলাইকুম। জবচিকা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগতম। আমরা আজকে সংবিধানের তৃতীয় পর্ব পড়ব। প্রথম পর্বে আমরা প্রথম এবং দ্বিতীয় পর্বে একেবারে বিগত বছরের বিসিএসে আসা সকল প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান সহ প্রথম থেকে চতুর্থ ভাগ পর্যন্ত পড়ে ফেলছি। আমাদের আজকে পড়াশোনা শুরু হচ্ছে পঞ্চম ভাগ থেকে, অর্থাৎ আইনসভা বা 65 নম্বর অনুচ্ছেদ থেকে। এই পর্বে আমরা এখানে যে পিডিএফটি ফলো করছি, এটা বেসিক ভিউ বইয়ের পিডিএফ। আমরা একেবারে চেষ্টা করব যে বেসিক ভিউ বইটায় A to Z অর্থাৎ সকল সাবজেক্টের যে টপিকগুলো আছে সবগুলো টপিক পর্যায়ক্রমে ক্লাস আকারে আপলোড করার জন্য। 65 নম্বর অনুচ্ছেদ যেটা আছে, 65 নম্বর অনুচ্ছেদে এখানে আছে সংসদ প্রতিষ্ঠা সম্পর্কিত। এস্টাবলিশমেন্ট অফ পার্লামেন্ট, জাতীয় সংসদ নামে বাংলাদেশে একটি সংসদ থাকবে এবং প্রজাতন্ত্রের আইন প্রণয়নের ক্ষমতা থাকবে সংসদের উপরে। তাহলে বাংলাদেশের প্রজাতন্ত্রের আইন প্রণয়নের ক্ষমতা থাকে একমাত্র সংসদের হাতে, আর এটা সংবিধানের 65 নম্বর ধারাতেই বলা আছে, যেখানে বলা আছে যে বাংলাদেশের সংসদে 300 জন নির্বাচিত প্রতিনিধি থাকবে এবং 50 জন সংরক্ষিত আসনে নারী সদস্য থাকবে, যাদের মেয়াদকাল থাকবে 2044 সাল পর্যন্ত। এই নারী আসন সংশোধিত থাকবে। রাজধানীতে সংসদের আসন থাকবে। 66 নম্বর অনুচ্ছেদে বলা আছে সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতা সম্পর্কে। সংসদে নির্বাচিত হওয়ার জন্য যোগ্যতা দুটি, এক হচ্ছে বাংলাদেশি নাগরিক হতে হবে, আর 25 বছর বয়স হতে হবে। তবে অযোগ্যতা আছে 7টি, যেটা 66(2) নম্বর ধারায় বলা আছে। অযোগ্যতাগুলো আমরা যদি দেখি, তিনি যদি পাগল হয়ে থাকেন বা অপ্রতিকৃষ্ট বলে আদালত তাকে ঘোষণা করে, পাগল বলে ঘোষণা করে, দেউলিয়া ঘোষিত হওয়ার পরে বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন কিংবা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করলে, কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলে 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পরে যদি মুক্তি লাভ করছে কিন্তু এখনও অনধিক 5 বছর, তখন সে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু 2 বছর কারাদণ্ডের পরে যদি 5 বছর অতিবাহিত হয়ে যায়, তখন তিনি সংসদে নির্বাচন করতে পারবে। 1972 সালে বাংলাদেশের যোগসাজশকারী আদেশের অধীন কোনো অপরাধের জন্য দণ্ডিত হলে, প্রজাতন্ত্রের কর্মে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হলে, আইনের দ্বারা বা অধীন অনুরূপ নির্বাচনের জন্য অযোগ্য হলে, অর্থাৎ সংসদ নির্বাচনের মতো এমন কোনো গুরুত্বপূর্ণ নির্বাচনের জন্য তিনি যদি অযোগ্য হয়। এই 6টি হচ্ছে সংসদে নির্বাচিত হওয়ার জন্য অযোগ্যতা। সংসদের আসন শূন্য হওয়া সম্পর্কে বলা আছে 67-তে। আর যেখানে যদি দেখি কোনো সংসদে আসন শূন্য হবে যদি নির্বাচনের পর প্রথম বৈঠকের তারিখ হতে 30 দিনের মধ্যে শপথ গ্রহণ না করে, সংসদে অনুমতি ছাড়া 90 দিবস বৈঠক, সংসদে অনুপস্থিত থাকলে, সংসদ ভাঙিয়ে গেলে, সাংসদ বা যারা সংসদ সদস্য আছে স্পিকারের নিকট পদত্যাগপত্র জমা দিলে। এরপরে আমরা একটু সংসদ সম্পর্কে, তাহলে আমাদের 3টা অনুচ্ছেদ পেলাম। একটা সংসদের প্রতিষ্ঠা সম্পর্কে, একটা সংসদে নির্বাচিত হওয়ার যে যোগ্যতা যেটা আছে 66-তে, এবং 67-তে সংসদের আসন শূন্য হওয়া সম্পর্কে বলা আছে। 70-এ আসি আমরা। 70-এ সেটা হচ্ছে ফ্লোর ক্রসিং। ফ্লোর ক্রসিংটা কি, যে রাজনৈতিক দল হতে পদত্যাগ বা রাজনৈতিক দলের বিপক্ষে ভোটদানের কারণে যে আসন শূন্য হয় সেটাকে বলা হয় ফ্লোর ক্রসিং। এই যে আমাদের যে সংসদের যে একদম সংবিধানের প্রথম যে এইটা পাণ্ডুলিপিটা, যেখানে বিরোধী দলীয় নেতা সুরঞ্জিত গুপ্ত তিনি যে স্বাক্ষর করেনি এই ফ্লোর ক্রসিংয়ের জন্য, অর্থাৎ হচ্ছে দলের বিপক্ষে যে যদি তিনি কোনো ভোটদান করে তাহলে তার যে দল হইতে তিনি বাদ যাবে বা দলের প্রার্থিত্ব হারাবে, এই জিনিসটা তিনি মেনে নেননি, যার কারণে সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধানে স্বাক্ষর করেনি ফ্লোর ক্রসিংয়ের জন্য। ফ্লোর ক্রসিং সম্পর্কে 70 নম্বর অনুচ্ছেদে বলা আছে। 71-এ দ্বৈত সদস্যতায় বাধা, কোনো ব্যক্তি একই সময়ে 2 বা ততোধিক নির্বাচনী এলাকায় সংসদ সদস্য হতে পারেন না, তবে তিনি নির্বাচন করতে পারেন। সেই ক্ষেত্রে দেখা যায় যে তিনি যদি 2টা এলাকায় নির্বাচিত হন, তবে 30 দিন বা 1 মাসের মধ্যে একটা আসন রেখে বাকি একটা আসনকে তিনি ছেড়ে দেবেন এবং কমিশনকে জানাবেন। কমিশন পরবর্তীতে সেটা অন্য কোনো প্রার্থীকে দিয়ে দেবেন। 72 নম্বর অনুচ্ছেদে সংসদের অধিবেশন সম্পর্কে বলা আছে রাষ্ট্রপতি সংসদ আহ্বান স্থগিত ভঙ্গ করবে এবং সংসদ আহ্বানকালে রাষ্ট্রপতি প্রথম অধিবেশনের সময় ও স্থান নির্ধারণ করবে। 2 অধিবেশনের ব্যবধান থাকবে 60 দিনের কম, বেশি হবে না কখনো। সংসদ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার 30 দিনের মধ্যে বৈঠক অনুষ্ঠানের জন্য সংসদ আহ্বান করা হবে। যুদ্ধ পরিস্থিতিতে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিতে পারে। সংসদের অনুমতিক্রমে রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করতে পারে। 63 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আবার যে কোনো যুদ্ধে তিনি সংসদ ভেঙে দিতে পারেন, সেটা হচ্ছে 72 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। এরপরে আসি আমরা সংসদের অধিবেশন গেল। এরপরে যে সংসদে রাষ্ট্রপতির ভাষণ এবং বাণী,
প্রত্যেক সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনের সূচনা এবং প্রত্যেক বছরের প্রথম অধিবেশনের সূচনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দান করবেন। ৭৩-এর ক অনুযায়ী মন্ত্রীদের সংসদে বক্তৃতা, অংশগ্রহণের অধিকার এবং সীমাবদ্ধতা উল্লেখ করা হয়েছে। ৭৪ নম্বর অনুচ্ছেদে স্পিকার এবং ডেপুটি স্পিকার সম্পর্কে বলা আছে। দেখেন, আমাদের ৬৪-তে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে বলা আছে, যিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল। ঠিক 10টা ধারা পরে এসে বা 10টা অনুচ্ছেদ পরে এসে ৭৪-এ এসে স্পিকার এবং ডেপুটি স্পিকার সম্পর্কে বলা আছে। সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকে সংসদের সদস্যদের মধ্য হতে একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তবে জুলাই সনদে দাবি করা হয়েছে যে ডেপুটি স্পিকার যিনি হবেন তিনি হবেন বিরোধী দল থেকে, আর স্পিকার তিনি সংসদে বিজয়ী দল থেকে নির্বাচিত হবেন। ৭৫ নম্বরে কার্যপরিণালী বিধি এবং কোরাম প্রভৃতি সম্পর্কে বলা আছে। এটা খুবই দরকার, যেহেতু কোরাম নিয়ে কোশ্চেন দেখছি বিগত বছরে আসছে। এবং এই ৭৫ নম্বরে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে কাস্টিং ভোট এবং কোরাম, এই দুইটা ৭৫ নম্বরে, এবং দুইটাই গুরুত্বপূর্ণ তথ্য যেটা বিগত বছরে আসছে। তো ৭৫ নম্বর অনুচ্ছেদের পুরো সবটাই পড়ে ফেলতে হবে। সংসদ নিজস্ব বিধি প্রণয়ন না করা পর্যন্ত রাষ্ট্রপতি প্রণীত বিধি প্রযোজ্য থাকবে। সংসদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হবে। ভোট সংখ্যা সমান হলে স্পিকার কাস্টিং ভোট দেন। তো এইটা আমাদের এখান থেকে দুইটা কোশ্চেন আসে যে কাস্টিং ভোট প্রদান করে কে? স্পিকার। আর কাস্টিং ভোট প্রদান সম্পর্কে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? ৭৫ নম্বর অনুচ্ছেদে কোরাম ৬০ জন সদস্যের উপস্থিতিতে স্পিকার সংসদের অধিবেশন চালু করেন। এটা এই যে ৬০ জনেই মূলত কোরামটা হয়। সংসদের স্থায়ী কমিটি সম্পর্কে বলা আছে ৭৬-এ, সংসদ সদস্যদের নিয়ে সংসদ নিম্নলিখিত স্থায়ী কমিটি নিয়োগ করবে: সরকারি হিসাব কমিটি, বিশেষ অধিকার কমিটি, সংসদের কার্যপ্রণালী বিধিতে নির্দিষ্ট অন্যান্য স্থায়ী কমিটি। ৭৭-এ ন্যায়পাল গুরুত্বপূর্ণ। এখানে দেখা যায় যে যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ন্যায়পাল মূলত সংসদ আইনের দ্বারা ন্যায়পালকে মন্ত্রণালয়, সরকারি কর্মচারী, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের যে কোনো কার্য সম্পর্কে তদন্ত ক্ষমতা প্রদান করে। তাহলে এখানে সাংবিধানিক পোস্ট যেগুলো আছে বা সাংবিধানিক যে পদাধিকার আছে তার মধ্যে কিন্তু ন্যায়পাল একটা। ন্যায়পাল, কমিশনার, নির্বাচন কমিশনার, ডেপুটি স্পিকার, বিভিন্ন মন্ত্রী, উপমন্ত্রী, রাষ্ট্রপতি, এগুলো সবই সাংবিধানিক যে পদাধিকার। ৭৮ নম্বর অনুচ্ছেদে সংসদ এবং সদস্যদের অধিকার ও দায়মুক্তি সম্পর্কে বলা আছে। আমরা এখনো পর্যন্ত দায়মুক্তি সম্পর্কে 4টা জায়গায় পড়ছি। একটা হচ্ছে সরকারি কর্মচারীদের দায়মুক্তি, রাষ্ট্রপতির দায়মুক্তি এবং হচ্ছে সংসদ সদস্যদের দায়মুক্তি। কোনটা কোন নম্বর অনুচ্ছেদে এটা বলবেন। যে রাষ্ট্রপতির দায়মুক্তি কয় নম্বর অনুচ্ছেদে আছে, যেটা গত ক্লাসে পড়ছি। সরকারি কর্মচারীদের দায়মুক্তি কত নম্বর অনুচ্ছেদে আছে। আর আমরা তো এখনই বললাম যে ৭৮ নম্বর অনুচ্ছেদে আছে সংসদ সদস্যদের অধিকার এবং দায়মুক্তি। সংসদের কার্যধারা সম্পর্কে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। ৭৯-তে বলা আছে সংসদ সচিবালয় সম্পর্কে। এটাও দরকার যে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সচিবালয় গঠিত হয়। সংসদের নিজস্ব সচিবালয় থাকবে এবং নিয়ম ও কাজ সংক্রান্ত আইন থাকবে। ৮০ নম্বরে আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে বলা আছে। এখানে বলা আছে আইন প্রণয়নের জন্য সংসদে আনিত প্রস্তাব বিল আকারে উত্থাপিত হবে। এই যে সংসদের যে কোনো প্রস্তাব কি আকারে উত্থাপিত হবে? বিল আকারে। এটা কোথায় বলা আছে? ৮০ নম্বর অনুচ্ছেদে। কার কাছে এই বিলগুলো প্রদান করা হয়? রাষ্ট্রপতির নিকট। রাষ্ট্রপতির নিকট কোনো বিল প্রদান করার ১৫ দিনের মধ্যে তিনি তাতে সম্মতি দান করবেন। যদি কোনো সংশোধনী থাকে তাহলে রাষ্ট্রপতি ওই সংসদে বিলটা ফেরত দেবে। বিলটা যদি হচ্ছে ফেরত দিতে অসমর্থ হয়, দেখা যায় যে তিনি ব্যস্ততার কারণে ভুলে গেছে, সংশোধন দরকার, অথচ তিনি ১৫ দিনের মধ্যে ফেরত দেয়নি, তখন কিন্তু ওই বিলটা তার মেয়াদ শেষেই সেই বিলটা রাষ্ট্রপতির সম্মতি হিসেবে গণ্য হবে। রাষ্ট্রপতি যদি বিলটি সংসদে ফেরত পাঠান, মানে ভুলে না যান, তবে সংশোধনী সহ বিলটি পুনরায় আবার গ্রহণ করবেন এবং সম্মতির জন্য যখন দ্বিতীয়বার রাষ্ট্রপতির কাছে উত্থাপিত হবে তখন আর ১৫ দিন না, দ্বিতীয়বার তার জন্য সম্মতি প্রদানের জন্য টাইম থাকবে 7 দিন। 7 দিনের মধ্যে যদি তিনি সম্মতি না দেন, কি হ্যাঁ বা না কোনোটাই না বলেন, তবে তার নীরবতাই সম্মতি হিসেবে গণ্য হবে। রাষ্ট্রপতি সম্মতি দান করলে বিলটি আইনে পরিণত হয়। কার সম্মতিতে বিল আইনে পরিণত হয়? রাষ্ট্রপতির। আর এখানে সুন্দর একটা জিনিস যে নীরবতাই সম্মতির লক্ষণ। 15 দিন হোক আর 7 দিন হোক, যে ক্ষেত্রেই হোক না কেন, যদি রাষ্ট্রপতি হ্যাঁ বা না কোনোটা প্রকাশ না করে নীরব থাকে, তবে সেই ক্ষেত্রে তার এই নীরবতাই বিলটা সম্মতি হিসেবে গ্রাহ্য হবে। সংসদে আনিত সকল প্রস্তাবই কি আকারে উত্থাপিত হয়? বিল আকারে। কার নিকটে যায়? রাষ্ট্রপতির নিকটে। রাষ্ট্রপতি যখন ওই সম্মতি দান করে তখন বিলটা আইনে পরিণত হয়।
81 নম্বরে অর্থ বিল সম্পর্কে বলা আছে, অর্থ বিল বলতে নিম্নলিখিত বিষয়সমূহের বিধানাবলী সংবলিত বোঝাবে। যদি কোনো কর আরোপ, নিয়ন্ত্রণ, রদবদল, মৌকুব কিংবা রহিতকরণ সম্পর্কে বলা আছে 81-তে। সরকার কর্তৃক গ্রহণ ও কোনো গ্যারান্টি দান কিংবা সরকারের আর্থিক দায় সম্পর্কিত আইন সংশোধন সম্পর্কেও এখানে বলা আছে। সংযুক্ত তহবিলের রক্ষণাবেক্ষণ, সংযুক্ত তহবিল সম্পর্কে বলা আছে 84-তে, কিন্তু সংযুক্ত তহবিলের রক্ষণাবেক্ষণ এবং অনুরূপ তহবিলের অর্থ প্রদান বা অনুরূপ তহবিল হতে অর্থদান সম্পর্কে বলা আছে 81-তে। আমরা প্রথমে দেখছিলাম যখন স্থানীয় সরকারের ওই জায়গায় যে 60-এ কিন্তু বাজেট শব্দটা প্রথমে উল্লেখ আছে 60 নম্বর অনুচ্ছেদে, 81-তে অর্থ বিল সম্পর্কে এবং 87-তে বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কে। সংযুক্ত তহবিল সম্পর্কে বলা আছে 84-তে। এখানে যে আমাদের যে সরকার কর্তৃক প্রাপ্ত সকল রাজস্ব গৃহীত ঋণ সরকারের ঋণ পরিশোধ থেকে প্রাপ্ত অর্থ সংযুক্ত তহবিলে থাকবে, অর্থাৎ যাই কিছু আসুক না কেন ইনকাম কিংবা খরচ সব কিছুই সংযুক্ত তহবিলে জমা হবে। সরকারি অর্থের নিয়ন্ত্রণ সম্পর্কে 85-তে বলা আছে সরকারি অর্থের রক্ষণাবেক্ষণ ক্ষেত্র মতো সংযুক্ত তহবিলে অর্থ প্রদান, অর্থ প্রত্যাহার সংসদের দ্বারা আইন প্রণয়ন ব্যতীত রাষ্ট্রপতি কর্তৃক আইন দ্বারা নিয়ন্ত্রিত হইবে। 86 নম্বরে প্রজাতন্ত্রের সরকারি হিসেবে প্রদেয় অর্থ, প্রজাতন্ত্রে আয় ও আদালত নিকট জমা রহিয়াছে এমন অর্থ। 87-তে বার্ষিক আর্থিক বিবৃতি, এটা দরকার খুবই, এবং বার্ষিক যে আর্থিক বিবৃতি সম্পর্কিত পদ্ধতি আছে 89-তে, আর আর্ষিক বিবৃতি শুধুমাত্র সেটা আছে 87-তে। প্রত্যেক অর্থ বছর সম্পর্কে সরকার আয় ও ব্যয় বাজেট রূপে উত্থাপিত করবে, এটা 87-তে বলা আছে। এবং সংযুক্ত তহবিলের উপরে ব্যয়ের শ্রেণীবিন্যাস এবং ব্যবস্থাপনার দায় থাকবে, এটা বলা আছে 88-তে। 89-তে বলা আছে বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কিত পদ্ধতি, সংসদে বাজেট ব্যয়ের আলোচনা, অনুমোদন এবং রাষ্ট্রপতির ভূমিকা সম্পর্কে 89 নম্বর অনুচ্ছেদে আছে। 90 নম্বরে নির্দিষ্টকরণ আইন, সংযুক্ত তহবিল থেকে ব্যয়ের জন্য নির্দিষ্ট বিল ও সংসদের সীমাবদ্ধতা সম্পর্কে 90 নম্বরে আলোচনা করা আছে। সম্পূরক এবং অতিরিক্ত মঞ্জুরি, এটা সম্পর্কে 91-তে আছে। চলতি অর্থ বছরে কোনো কর্ম বিভাগের জন্য অনুমোদিত ব্যয় অপর্যাপ্ত হলে কিংবা ব্যয় পরিকল্পনায় না থাকলে এরকম মঞ্জুরি সেই ক্ষেত্রে দরকার পড়ে। হিসাব ঋণের উপরে ভোট, বিশেষ পরিস্থিতিতে সংসদ ও রাষ্ট্রপতির মধ্যে অগ্রিম অনির্দিষ্ট জরুরি ব্যয়ের অনুমোদন, সেটা হচ্ছে হিসাব ঋণের উপরে ভোট, 93 নম্বর অনুচ্ছেদে আছে। অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা সম্পর্কে বলা আছে 92-তে আছে হিসাব ঋণের উপরে ভোট, আর অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা আছে 93-তে। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন দুইটা অবস্থায়, এক সংসদ ভেঙে গেলে কিংবা সংসদের অধিবেশন চলমান না থাকা অবস্থায়। অধ্যাদেশ সংসদের আইনের মতোই কার্যকর হবে, এটা বলা আছে 93-তে। কোনো অধ্যাদেশ জারি হওয়ার পর অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকে তা উপস্থাপনের পর 30 দিনের মধ্যে অনুমোদন দেওয়া হয়। অধ্যাদেশ হতে পারে না যে বিষয়ে সংসদ আইন করতে পারে না, সংবিধান পরিবর্তন বা বাতিল এমন কিছু, এবং পূর্বের অধ্যাদেশকে স্থায়ীভাবে চালু রাখার বিধান। এখন আমরা দেখি যে আমরা এখন 65 থেকে যেটা বললাম জাস্ট একটু রিকল করে যাই। 65-তে সংসদ প্রতিষ্ঠা সম্পর্কে বলা আছে, যেখানে হচ্ছে আমাদের 350 জন প্রার্থী থাকবে, 300 জন নির্বাচিত এবং 50টি সংরক্ষিত আসনে রাজধানীতে একটি সংসদীয় আসন থাকবে। 66-তে সংসদের নির্বাচিত হওয়া যোগ্যতা অযোগ্যতা সম্পর্কে বলা আছে, যোগ্যতা 2টি, বাংলাদেশি হওয়া এবং 25 বছর বয়স হতে হবে, অযোগ্যতা 7টি, এই 7টি অযোগ্যতা সম্পর্কে 66-2 নম্বরে বলা আছে। সংসদের আসন শূন্য হওয়া সম্পর্কে 67-তে বলা আছে, রাজনৈতিক দলের পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া বা ফ্লোর ক্রসিং সম্পর্কে 70-এ বলা আছে। এই 70 নম্বর অনুচ্ছেদের জন্য সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধানের মূল পাণ্ডুলিপিতে স্বাক্ষর করেনি। দ্বৈত সদস্যতায় বাধা সম্পর্কে 71-এ বলা আছে, একই ব্যক্তি দুইটা জায়গায় যদি নির্বাচন করে বিজয়ী হয় তখন তাকে একটা আসনের প্রার্থিতা ছেড়ে দেওয়া লাগবে, সেটা কমিশনকে জানিয়ে দেওয়া লাগবে এবং সেটা হতে হবে নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার 30 দিনের মধ্যে। সংসদের অধিবেশন সম্পর্কে 72-এ বলা আছে, সংসদের অধিবেশন রাষ্ট্রপতি আহ্বান স্থগিত কিংবা ভঙ্গ করতে পারে এবং দুইটা অধিবেশনের মধ্যে ব্যবধান থাকবে 60 দিনের, কম 60 দিনের বেশি কখনো হতে পারবে না। নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার 30 দিনের মধ্যে বৈঠক অনুষ্ঠানের জন্য সংসদ আহ্বান করবেন এবং যুদ্ধ পরিস্থিতিতে রাষ্ট্রপতি চাইলেই সংসদকে ভেঙে দিতে পারেন। সংসদে রাষ্ট্রপতির ভাষণ এবং বাণী, সংসদের প্রথম দিনে এবং প্রতি বছরের প্রথম দিনে রাষ্ট্রপতি সংসদে ভাষণ প্রদান করবেন।
এছাড়াও আমরা প্রায় সময় দেখে থাকি যে আমাদের যখন হচ্ছে আগে হয়তো বা এত বেশি সংসদ চলাকালীন যে এইগুলো নিয়ে মানুষের এত মাথা ঘামানো থাকতো না। ইদানিং সময়ে বা জুলাই পরবর্তী সময়ে দেখা যায় সংসদ অধিবেশনটা লাইভ কাস্ট হয়ে দেখা যায় স্পিকার তিনি মন্ত্রীদের বিভিন্ন সময় থামিয়ে দেন বা সময় নির্ধারণ করে দেন। এই যে সময় নির্ধারণ করা কিংবা হচ্ছে তাদেরকে থামিয়ে দেওয়া, তাদের যে সীমাবদ্ধতা উল্লেখ করা, এই সম্পর্কে সংবিধান বৈধ এবং এটা সংবিধানের ৭৩-এর ক নম্বর অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার এই বাধাটা দিতে পারেন। স্পিকার এবং ডেপুটি স্পিকার সম্পর্কে বলা আছে ৭৪-এ, কার্যপ্রণালী বিধি বা কোরাম সম্পর্কে বলা আছে ৭৫-এ। এই কোরামের পাশাপাশি আরেকটা কাস্টিং ভোট বা স্পিকারের ভোট সম্পর্কেও ৭৫-এ আলোচনা করা আছে। সংসদের স্থায়ী কমিটি সম্পর্কে 3টা কমিটি আছে, একটা সরকারি হিসাব কমিটি, বিশেষ অধিকার কমিটি, সংবিধানের কার্যপ্রণালী বিধিতে নির্দিষ্ট এবং অন্যান্য কমিটি সম্পর্কে ৭৬-এ বলা আছে। ন্যায়পাল সম্পর্কে ৭৭-এ বলা আছে। সংসদ ও সদস্যদের অধিকার এবং দায়মুক্তি সম্পর্কে ৭৮-এ, সংসদ সচিবালয় ৭৯-তে, ৮০-তে আইন প্রণয়ন পদ্ধতি। সংসদ সচিবালয় সম্পর্কে ৭৯-তে এবং আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে আছে ৮০-তে। এই ৮০-তে আইন প্রণয়ন কি, যখন কোনো একটা প্রস্তাব সংসদে উত্থাপন করা হবে তখন সেটা বিল আকারে যাবে, রাষ্ট্রপতির কাছে বিল উত্থাপনের ১৫ দিনের মধ্যে তিনি সম্মতি দিবেন। যদি সম্মতি দিতে ব্যর্থ হন তখন তার নীরবতাই সম্মতি হিসেবে গ্রহণ করা হবে। আর যদি সেখানে কোনো সংশোধনের প্রয়োজন হয় তাহলে তিনি ওইটা আবার ফেরত দিলে ৭ দিনের মধ্যে পরবর্তীতে যখন ওই ত্রুটি সংশোধন করে তাকে আবার ওই বিলটা উত্থাপন করা হবে, সেই ক্ষেত্রে তার সম্মতি প্রদানের টাইম থাকবে ৭ দিন। ৭ দিনের মধ্যে যদি সম্মতি না দেন তবুও সেটা তার হ্যাঁ বা না, যাই কিছুই না বলে নীরব থাকলে সেটা সম্মতি হিসেবে গ্রহণ করা হবে। আর যদি না বলেন তাহলে বিলটা বাতিল হয়ে যাবে। যদি সেখানে সম্মতি প্রদান করেন তাহলে বিলটি আইনে পরিণত হবে। এটা ৮০-তে বলা আছে। ৮১-তে অর্থ বিল সম্পর্কে, ৮৪-তে সংযুক্ত তহবিল, সরকারি অর্থের নিয়ন্ত্রণ সম্পর্কে ৮৫-তে বলা আছে। প্রজাতন্ত্রের সরকারি হিসাবে প্রদেয় অর্থ ৮৬-তে এবং বাজেট বা বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কে বলা আছে ৮৭-তে। সংযুক্ত তহবিলের উপরে দায় ৮৮-তে, বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কিত পদ্ধতি ৭৯-তে, নির্দিষ্টকরণ আইন ৯০-তে, সম্পূরক এবং অতিরিক্ত মঞ্জুরি ৯১-তে, হিসাব ঋণের উপর ভোট ৯২-তে। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা, যেটা ৯৩-তে বলা আছে। একজন রাষ্ট্রপতি 2টা ক্ষেত্রে অধ্যাদেশ জারি করতে পারবেন: সংসদ ভেঙে যাওয়া অবস্থায় এবং সংসদের অধিবেশন চলমান না থাকা অবস্থায়। অধ্যাদেশ সংসদের আইনের মতোই কার্যকর, এটা সম্পর্কে বলা আছে ৯৩ নম্বর অনুচ্ছেদে। কোনো অধ্যাদেশ জারি হওয়ার পর অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকে তা উপস্থাপনের পর ৩০ দিনের মধ্যে অনুমোদন করতে হবে। অধ্যাদেশ হতে পারে না যে বিষয়ে সংসদ আইন করতে পারে না, সংসদ পরিবর্তন বা বাতিল করে এমন কিছু পূর্বের অধ্যাদেশ স্থায়ীভাবে চালু রাখার বিধান থাকলে। জুলাই সনদের প্রস্তাব। জুলাই সনদে এই আইনসভা হবে দ্বিকক্ষ বিশিষ্ট, যার 2টা কক্ষ থাকবে, উচ্চকক্ষ আর নিম্নকক্ষ। উচ্চকক্ষের নাম থাকবে সিনেট এবং নিম্নকক্ষের নাম থাকবে জাতীয় সংসদ। নিম্নপক্ষে নির্বাচনের প্রাপ্ত ভোটের সাংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে ১০০ জন সদস্য নির্বাচিত হবে এবং উচ্চকক্ষে মেয়াদ হবে শপথ গ্রহণের তারিখ হইতে 5 তারিখ পর্যন্ত। তবে নিম্নপক্ষ ভেঙে গেলে উচ্চকক্ষ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। আর এই যে সংসদে উচ্চকক্ষের প্রার্থিতার তালিকায় 10% নারী প্রার্থী থাকবে। উচ্চকক্ষের আইন প্রণয়ন ক্ষমতা থাকবে না। নিম্নকক্ষে পাশকৃত অর্থ বিল এবং আস্থা ভোট ব্যতীত সকল বিল উচ্চকক্ষে অনুমোদনের জন্য উপস্থাপিত হবে। অর্থাৎ শুধুমাত্র 2টা বিল উচ্চকক্ষে যাবে না, একটা হচ্ছে অর্থ বিল আর একটা যেটা পাস হয়েছে নিম্নকক্ষ থেকে, এবং আস্থা ভোট সেটা। নিম্নকক্ষ উচ্চকক্ষের প্রস্তাবিত সংশোধনীগুলো সম্পূর্ণ ও আংশিকভাবে গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারবে। অর্থাৎ হচ্ছে উচ্চকক্ষ কোনো একটা সিদ্ধান্ত নিচ্ছে, যদি নিম্নকক্ষ সেখানে চায় বিরোধিতা করতে, পুরো এখতিয়ার দেওয়া থাকবে। সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিল উচ্চকক্ষের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাশ হবে। অর্থাৎ সেখানে হচ্ছে কোনো ধরনের এত অংশ না, যেখানে ভোট বেশি পড়বে সেটাই গ্রহণযোগ্য হবে। জাতীয় সংসদের নারী প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে 100 আসনে উন্নীত হবে, তবে 50টি যে নারী আসন সেটা 44 সাল পর্যন্ত থাকবে। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে 5% নারী প্রার্থী দিবে। পরবর্তী নির্বাচনে 10%, তারপরে 33% না হওয়া পর্যন্ত প্রত্যেকটা নির্বাচনে 5% করে বর্ধিত হতে থাকবে। ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে মনোনয়ন হবে। আমরা স্পিকার আর ডেপুটি স্পিকার সম্পর্কে বা তাদের যে নির্বাচন পদ্ধতি সম্পর্কে এখানে পড়ে আসছি আমাদের 74 নম্বর অনুচ্ছেদে। তো এখানে শুধুমাত্র বলা আছে যে 2জন ব্যক্তি নিতে হবে, কিন্তু সেখানে সরকারি বা নির্বাচিত দল থেকে নেওয়ার কথা বলা হয়েছে। আর জুলাই সনদে সেখানে যে প্রস্তাবটা করা হয়েছে যে ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে।
সরকারি হিসাব কমিটি বা প্রিভিলেজ কমিটি, অনুমিত হিসাব কমিটি, সরকারি প্রতিষ্ঠান কমিটি সভাপতি পদে বিরোধী দলের সদস্যগণ দায়িত্ব পালন করবে। সদস্যগণ কেবল অর্থ বিল বা আস্থা ভোট প্রদানের জন্য নিজ দলের প্রতি অনুগত থাকবে। আন্তর্জাতিক চুক্তি সম্পাদনের পর আইনসভার উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠতার ভোটে সেই চুক্তিটি অনুমোদন করা হবে। এখন আসি আমরা পঞ্চম যে অনুচ্ছেদের সাথে যে জড়িত বিষয়টি আছে, যে ফ্লোর ক্রসিং বা দল ত্যাগ কি। যখন কোনো ব্যক্তি তার নিজ দলের কোনো একটা ইসের সঙ্গে বা মতের সঙ্গে বিরোধিতা করবে, তখন তাকে দল ত্যাগ বা ফ্লোর ক্রসিং বলে। এই 70 নম্বর অনুচ্ছেদের কারণে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যরা ফ্লোর ক্রস করতে পারে না, করলে তার ওই প্রার্থিতা বাতিল হয়। জুলাই সনদের প্রস্তাবে বলা হয়েছে আস্থা ভোট এবং অর্থ বিল ছাড়া অন্যান্য সকল বিলে ফ্লোর ক্রসিং করা যাবে, সেই ক্ষেত্রে আসন শূন্য হবে না। এইটা হচ্ছে জুলাই সনদে এই একটা জায়গায় অর্থাৎ 70 নম্বর অনুচ্ছেদে বিরোধিতা করা হয়েছে। কাস্টিং ভোট সম্পর্কে বলা হয়েছে 75-এ স্পিকারের ভোট, যেটা প্রস্তাবের পক্ষে বিপক্ষে সমান যদি কোনো ভোট থাকে, সেই ক্ষেত্রে স্পিকার 75-এর 2 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একটা ভোট প্রদান করে, যে ভোটটাকে কাস্টিং ভোট বলা হয়। কোরাম হচ্ছে সংসদ পরিচালনার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ বা ন্যূনতম সদস্যের উপস্থিতি। সংসদে বাংলাদেশের বর্তমানে কোরামের যে সদস্য সংখ্যা সেটা 60 জন কম যদি উপস্থিত থাকে, তবে 5 মিনিট ধরে সংসদে স্পিকার ঘণ্টা বাজাতে থাকেন। এটিতেও যদি 60 জন পূর্ণ না হয়, তবে সেই ক্ষেত্রে ওই বৈঠকটা মুলতবি বা স্থগিত ঘোষণা করা হয়। ন্যায়পাল কি? ন্যায়পাল হচ্ছে পার্লামেন্ট কর্তৃক নিযুক্ত কমিশনার বা কর্মকর্তাকে ন্যায়পাল বলে। 1972 সালে সংবিধানে ন্যায়পালের বিধান আছে। 1980 সালে ন্যায়পাল আইন প্রণয়ন করা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কোনো ন্যায়পাল নিয়োগ দেওয়া হয়নি। সর্বপ্রথম ন্যায়পাল পদ প্রবর্তিত হয় সুইডেনে 1809 সালে। বিল সম্পর্কে এখানে বিলের ধরনগুলো যদি আমরা দেখি, যে বিলের ধরন 4টা: সাধারণ বিল, বিশেষ বিল, সরকারি এবং বেসরকারি বিল। সাধারণ বিল যে বিল পাশের জন্য সংখ্যাগরিষ্ঠতাই যথেষ্ট, অর্থাৎ যেখানে বেশি ভোট পড়লেই পাশ হয়েছে সেই ধরনের বিলগুলোকে আমরা সাধারণ বিল বলতে পারি। বিশেষ বিল যেসব বিল পাশের জন্য সংসদের 2/3 সদস্যের অনুমতি প্রয়োজন হয়, যেমন সংশোধনী বিল, এটা হচ্ছে বিশেষ বিল। সরকারি বিল যখন মন্ত্রী কর্তৃক উপস্থাপিত বিলকে সরকারি বিল বলে, আর বেসরকারি বিল মন্ত্রী ছাড়া যারা এমপি আছে তাদের কর্তৃক যে বিলগুলো উপস্থাপন করা হয় সেগুলোকে বলা হয় বেসরকারি বিল। এখন পঞ্চম ভাগের দিন সংক্রান্ত যে সংখ্যাগুলো এখানে আছে, যে 7 দিন, ওই যে সংশোধনের পরে বিলটাকে উপস্থাপন করার পরে 7 দিনের মধ্যে রাষ্ট্রপতিকে সেখানে সম্মতি প্রদান করতে হবে, যেটা 80-4-এ বলা আছে। 15 দিনের মধ্যে প্রথমেই যদি কোনো সংশোধনের দরকার না হয়, তাহলে 15 দিনের মধ্যেই বিলে স্বাক্ষর করবে, সেটা 80-3 নম্বর অনুচ্ছেদে বলা আছে। এবং সংসদ অধিবেশন আহ্বায়ন এবং অধ্যাদেশের অধিবেশন শুরু হওয়ার 30 দিনের মধ্যে অনুমোদন দিতে হবে, এটা বলা হচ্ছে 72-এর 1 নম্বরে। 60 নিয়ে বলা আছে যে সংসদের 2 অধিবেশনের যে বিরতিকাল সেটা হবে 60 দিনের কম সময়। 90 দিন সম্পর্কে উল্লেখ আছে 67-এর 1 নম্বর অনুচ্ছেদে। সংসদে অনুমতি ব্যতীত যদি কেউ 90 দিন সংসদ অধিবেশনে একটানা অনুপস্থিত থাকে, তাহলে তার সদস্যপদ বাতিল হবে বা শূন্য হবে, এটা 67-এর 1-এ বলা আছে। 67-এর 1-এর খতে এটা থাকলেও যে কতে যেটা আছে সেটাও 90 দিন সম্পর্কিত, যে নির্বাচিত হওয়ার পর উক্ত দিনের মধ্যে শপথ না নিলেও সেই ক্ষেত্রে তার পদ শূন্য হবে। অর্থাৎ 90 দিন যদি কেউ সংসদ অধিবেশনে অনুপস্থিত থাকে কিংবা নির্বাচিত হওয়ার পরেও যদি 90 দিনের মধ্যে সে শপথ গ্রহণ না করে, সেই ক্ষেত্রে তার প্রার্থিতা বাতিল হবে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা আছে? জাতীয় সংসদ প্রতিষ্ঠা 65-তে। একজন সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কতদিন সংসদের বাইরে থাকতে পারেন? 90 দিন। কেবলমাত্র আমরা দেখলাম, এবং এটা সম্পর্কে বলা আছে 67 নম্বরের 1-এর খতে। আর 90 দিনের মধ্যে শপথ গ্রহণের কথা বলা আছে 67-এর 1-এর কতে। জাতীয় সংসদ নির্বাচিত হওয়া কোনো সদস্য কতদিন অনুপস্থিত থাকলে তার সদস্যপদ বাতিল হবে? 90 দিন। সংসদের অধিবেশন সমাপ্ত হওয়ার কতদিন পর আবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক? 60 দিন, কারণ 2 অধিবেশনের মধ্যবর্তী সময় হবে অনধিক 60 দিন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কোরাম? কোরাম ইজ রিকোয়ার্ড নাম্বার, অর্থাৎ হচ্ছে একদম নির্ধারিত নাম্বার বা সমান সমান নাম্বার যখন হবে সেই ক্ষেত্রে কোরাম হবে।
বা প্রয়োজনীয় যে নাম্বার, বাংলাদেশের সংসদের কোরাম হওয়ার জন্য যে রিকোয়ার্ড নাম্বার সেটা হচ্ছে 60 জন সদস্যের উপস্থিতি। সংবিধানের কত অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের বিধান আছে? ন্যায়পাল নিয়োগের বিধান আছে 77 নম্বর অনুচ্ছেদে। 70 নম্বরে ফ্লোর ক্রসিং সম্পর্কে বলা আছে। যদিও বাংলাদেশে ন্যায়পাল সম্পর্কিত একটা অনুচ্ছেদ থাকা সত্ত্বেও বাংলাদেশে কিন্তু কোনো ন্যায়পাল পদ নাই। আমাদের সংবিধানের পঞ্চম ভাগে আইন প্রণয়ন এবং অর্থ সংক্রান্ত পদ্ধতির কোন পরিচ্ছেদে লিপিবদ্ধ আছে? দ্বিতীয় পরিচ্ছেদে। সংসদ কর্তৃক গৃহীত বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য কত দিনের মধ্যে তার সম্মতি দেওয়া লাগবে? 15 দিনের মধ্যে। আর সংশোধনের জন্য পাঠানোর পরে তখন 7 দিনের মধ্যে। সংবিধানের কত ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2002 করা হয়েছে? 93-এর 1 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। অর্থবিল সম্পর্কিত বিধানাবলী আমাদের সংবিধানের কোন আর্টিকেলে উল্লেখ আছে? অর্থবিল সম্পর্কে উল্লেখ আছে 81-তে। রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত নিচের কোন বিল সংসদে উত্থাপন করা যায় না? অর্থবিল। অ্যান অর্ডিন্যান্স ইজ আ ল, অর্থাৎ একটা বিল হচ্ছে যে সম্মতিপ্রাপ্ত বিলই একটা আইন। সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে? অধ্যাদেশ জারি করতে পারে 93 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। রাষ্ট্রপতি জারিকৃত আইনকে কি বলে? অধ্যাদেশ। অধ্যাদেশ প্রণয়ন এবং জারি করতে পারেন প্রেসিডেন্ট, এবং এটা সংবিধানের 93 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। জাতীয় সংসদে কত ভোটে সাধারণ আইন পাশ হয়? 55% + 1, অর্থাৎ হচ্ছে অর্ধেকের মানে বেশি। যতটুকু উপস্থিত থাকুক তারই অর্ধেকের থেকে একজন বেশি হলেও তখন সেটা আইন হিসেবে পাশ হবে। আইন প্রণয়নের ক্ষমতা কার আছে? রাষ্ট্রপতির। আইন প্রণয়নের ক্ষমতা হচ্ছে জাতীয় সংসদের। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদ আহ্বান স্থগিত এবং ভেঙে দিতে পারে? 72 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। কাস্টিং ভোটকে, স্পিকারের ভোটকে বলা হয় কাস্টিং ভোট। এরপরে আমরা পড়ব ষষ্ঠ বিভাগ সম্পর্কে, বিচার বিভাগ। এরপরের থেকে বাকি যে বিভাগগুলো সেগুলো খুবই ছোট ছোট, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, এবং সেখান থেকে আমাদের যে সবগুলো অনুচ্ছেদ পড়তে হবে এমন না। আমরা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদগুলো শুধুমাত্র সেইগুলো পড়তেছি, বাকি সব অনুচ্ছেদ কিন্তু এখানে দেওয়া নাই। 94 নম্বর অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার কথা বলা আছে। আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট গঠিত হবে, এটা 94-তে বলা আছে। এবং বাংলাদেশের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি যতজন বিচারক নিয়োগের প্রয়োজন মনে করবেন ততজন বিচারক নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হবে। সুপ্রিম কোর্টের জন্য বিচারক সংখ্যা নির্দিষ্ট নয়। আর সুপ্রিম কোর্ট গঠিত হবে 2টা বিভাগের সমন্বয়ে, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ। 95-তে বিচারক নিয়োগ সম্পর্কে বলা আছে। আমরা অলরেডি যখন রাষ্ট্রপতি পড়ছি তখন দেখছি যে 95-এর 1 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ দেন, এবং 56-এর 1 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীকে নিয়োগ দেয় রাষ্ট্রপতি। বিচারক হওয়ার যে যোগ্যতা, বাংলাদেশের নাগরিক না হলে তিনি বিচারক হতে পারবেন না। এবং সুপ্রিম কোর্টে যদি অন্যতম 10 বছরকাল অ্যাডভোকেট না থাকেন তাহলে তিনিও রাষ্ট্রপতি হতে পারবেন না, অর্থাৎ মিনিমাম 10 বছর তার অ্যাডভোকেসি করতে হবে সুপ্রিম কোর্টে। বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে অন্যান্য 10 বছর কোনো বিচার বিভাগীয় পদে অধিষ্ঠিত না করে থাকলে তিনি সেই ক্ষেত্রেও প্রধান বিচারপতি হওয়ার জন্য সুযোগ পাবেন না। 96 নম্বর অনুচ্ছেদে বলা আছে বিচারকের পদের মেয়াদকাল। এখানে 1টা 2টা 3টে 4টে স্টার দেওয়া, তার মানে এটা কত গুরুত্বপূর্ণ। এখন আমরা যদি দেখি যে বিচারকের 67 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি ওই পদে বহাল থাকবেন। আমরা কিন্তু জানি যে ম্যাক্সিমাম সরকারি চাকরির ক্ষেত্রে অবসরের বয়স সীমা 60 বছর, কিন্তু প্রধান বিচারপতির ক্ষেত্রে এটি 67 বছর। তবে অ্যাটর্নি জেনারেলের যে অবসরের সময়সীমা এটা সম্পূর্ণ নির্ভর করে রাষ্ট্রপতির ইচ্ছার উপরে, এবং তার যে বেতন সেটাও নির্ভর করে রাষ্ট্রপতির ইচ্ছার উপরে। বিচারকের স্বেচ্ছায় পদত্যাগ সাংবিধানিক অধিকার আছে, অর্থাৎ যদি তিনি চাইলে নিজে পদত্যাগ করতে পারবেন। একটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থাকিবে, এবং নিচে এখানে বিস্তারিত আছে, আমাদের এটা এত দরকার না, আমরা এটা স্কিপ করলাম। এরপরে অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ সম্পর্কে বলা আছে 97-তে। যদি কোনো কারণে বিচারপতির পদ শূন্য হয় এবং সাথে সাথে যদি বিচারপতি নির্বাচন না করা হয়, সেই ক্ষেত্রে যিনি ওই কর্মে আছেন, অর্থাৎ হচ্ছে যে বাকি যারা বিচারপতি আছেন তাদের মধ্যে যিনি প্রবীণ থাকবেন তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারকগণ সম্পর্কে বলা আছে 98-তে। সুপ্রিম কোর্টের বিচারক সংকট মোকাবেলায় রাষ্ট্রপতির সাময়িক নিয়োগ এবং আসন বিন্যাসের বিশেষ ক্ষমতা দেন। 99 অবসরের পর বিচারকের অক্ষমতা।
অবসরের পর আপিল বিভাগের যারা বিচারক আছেন তারা ওকালতি করতে পারবেন, কিন্তু হাইকোর্ট বিভাগের যারা বিচারক আছেন তারা ওকালতি করতে পারবেন না। অর্থাৎ আপিল বিভাগের যারা তারা ওকালতি করতে পারবেন না। তারা যদি কোনোভাবে একবার বিচারকের পদ থেকে অবসর নেয়, আপিল বিভাগে যারা দায়িত্বরত থাকবে তারা আর ওকালতি করতে পারবে না। হাইকোর্ট বিভাগে যারা থাকবে তারা পুনরায় আবার চাইলে ওকালতি পেশায় ফেরত যেতে পারবে। সুপ্রিম কোর্টের আসন সম্পর্কে 100 নম্বর অনুচ্ছেদে বলা আছে, এখানে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে ঢাকায়। প্রধান বিচারপতি রাষ্ট্রপতির পরামর্শ নিয়ে যে কোনো স্থানে হাইকোর্ট বিভাগের অধিবেশন করতে পারেন, তবে মেইন যে আসন সেটা স্থায়ীভাবে থাকবে ঢাকাতে। হাইকোর্ট বিভাগের এখতিয়ার সম্পর্কে বলা আছে 100 নম্বর অনুচ্ছেদে। হাইকোর্ট বিভাগের ক্ষমতা সম্পর্কে 102-এ বলা আছে। এটা 102-এ যেটা বলা আছে, কোনো সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে তৃতীয় ভাগের অর্পিত অধিকারসমূহের যে কোনো একটি বলবৎ করার জন্য প্রজাতন্ত্রের দায়িত্বে পালন করা কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে হাইকোর্ট বিভাগের উপযুক্ত নির্দেশনাবলী বা আদেশাবলী দান করতে পারবেন। অর্থাৎ আমরা যখন পড়ছিলাম যে মৌলিক অধিকার বলবৎকরণ, যেটা 44 নম্বর অনুচ্ছেদে ছিল, সেখানে আমরা ব্যাখ্যা করছিলাম যে 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তির যদি মৌলিক অধিকার খর্ব হয় তখন তিনি হাইকোর্ট বিভাগে আপিল করতে পারে। এই 102 নম্বর যে অনুচ্ছেদ, এই অনুযায়ী তৃতীয় ভাগের যে 18টা অধিকার আছে সেটার কোনোটাই তার যদি মনে হয় যে না ঘাটতি পড়ছে বা কম পড়ছে, কোনোটাই তিনি পাচ্ছেন না রাষ্ট্র থেকে, সেই ক্ষেত্রে তিনি হাইকোর্টে আপিল করতে পারেন। আপিল বিভাগের এখতিয়ার সম্পর্কে বলা আছে 103 নম্বর অনুচ্ছেদে। আপিল বিভাগের পরোয়ানা এবং জারি নির্বাহ সম্পর্কে 104 নম্বর অনুচ্ছেদে বলা আছে। আর এখানে যে কোনো আপিল বিভাগের নিকট বিচারাধীন যে কোনো মামলা বা বিষয়ে সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য প্রয়োজনীয় নির্দেশ, আদেশ, ডিক্রি, রিট জারি করতে পারবে। আপিল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনর্বিবেচনা সম্পর্কে 105-এ বলা আছে। সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার সম্পর্কে বলা আছে 106-এ, এবং সুপ্রিম কোর্টের বিধি প্রণয়ন সম্পর্কে 107-এ। কোড অফ রেকর্ড, এটা গুরুত্বপূর্ণ, এটা কোড অফ রেকর্ড রূপে সুপ্রিম কোর্ট থাকবে, এটা 108-এ বলা আছে। সুপ্রিম কোর্ট একটি কোড অফ রেকর্ড হইবে, ইহার অবমাননার জন্য দণ্ডাদেশ দানের অধিকার হইবে। অর্থাৎ হচ্ছে যদি কেউ সুপ্রিম কোর্টের কোনো আইন অমান্য করে তাহলে তাকে শাস্তি দেওয়া যাবে, এটা 108 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। আদালতের উপর তত্ত্বাবধায়ন এবং নিয়ন্ত্রণ সম্পর্কে 109-এ। 111-তে সুপ্রিম কোর্টের রায় বা বাধ্যতামূলক কার্যকারিতা সম্পর্কে বলা আছে। 112-তে সুপ্রিম কোর্টের সহায়তা সম্পর্কে বলা আছে। সুপ্রিম কোর্টের কর্মচারীগণ সম্পর্কে 113-তে। অধস্তন আদালত প্রতিষ্ঠা সমূহ সম্পর্কে 114-তে। অধস্তন আদালতের নিয়োগ সম্পর্কে 115-তে এবং অধস্তন আদালতের সমূহের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা সম্পর্কে 116-তে বলা আছে। 117-তে প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কে 117-তে। এটা কিন্তু কোশ্চেন আসছে, এই দুইটাই। অধ্যস্থন আদালত সমূহের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা সম্পর্কে 116 নম্বর অনুচ্ছেদে এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কে 117 নম্বর অনুচ্ছেদে। আমরা একটু অনুচ্ছেদগুলো এবার রিভিউ করে নেই। আমরা পড়লাম ষষ্ঠ ভাগ বা বিচার বিভাগ সম্পর্কে, যেখানে 94 নম্বর অনুচ্ছেদ থেকে শুরু করে 117 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত অন্তর্ভুক্ত। 94-তে আছে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা সম্পর্কে। 95-তে বিচারক নিয়োগ বা প্রধান বিচারপতি নিয়োগ সম্পর্কে। বিচারকের পদের মেয়াদ সম্পর্কে 96-তে আছে। অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ সম্পর্কে 97-তে। সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারগণ সম্পর্কে আছে 98-তে। অবসরের পর বিচারকের ক্ষমতা, অর্থাৎ আপিল বিভাগের যিনি আছেন তিনি ওকালতি করতে পারবেন না, কিন্তু হাইকোর্ট বিভাগের যদি কোনো বিচারক অবসর নেয় তবে তিনি অবসরের পরে ওকালতি করতে পারবেন, এটা সম্পর্কে বলা আছে 99-তে। সুপ্রিম কোর্টের আসন সম্পর্কে 100-তে। 101-এ হাইকোর্ট বিভাগের এখতিয়ার। হাইকোর্ট বিভাগের ক্ষমতা, অর্থাৎ এই 102 নম্বর অনুচ্ছেদ বলে যদি কারোর তৃতীয় ভাগের যে 18টি অধিকারের কোনোটাই খর্ব হয় তাহলে সে হাইকোর্টের কাছে মামলা করতে পারে। আর এইটা সম্পর্কে বলা আছে 44 নম্বর, যে মৌলিক অধিকার বলবৎকরণ সম্পর্কে। এরপরে আসি আমরা 103-এ আপিল বিভাগের এখতিয়ার সম্পর্কে আছে। আপিল বিভাগের পরোয়ানা এবং জারি নির্বাহ সম্পর্কে আছে 104-এ। আপিল বিভাগ কর্তৃক রায় ও আদেশ পুনর্বিবেচনা সম্পর্কে 105-এ। সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার সম্পর্কে 106-এ এবং সুপ্রিম কোর্টের বিধি প্রণয়ন ক্ষমতা 107-এ। কোড অফ রেকর্ড রূপে সুপ্রিম কোর্ট, এটা বলা আছে 108-এ। কোড অফ রেকর্ড রূপে সুপ্রিম কোর্ট 108 এবং 109-এ আদালত সমূহের উপর তত্ত্বাবধায়ন ও নিয়ন্ত্রণ। 111-তে সুপ্রিম কোর্টের রায় বা বাধ্যতামূলক কার্যকরতা। সুপ্রিম কোর্টের সহায়তা সম্পর্কে 112-তে। সুপ্রিম কোর্টের কর্মচারীগণ সম্পর্কে 113। অধস্তন আদালত সমূহ প্রতিষ্ঠা 114-তে। অধস্তন আদালতের নিয়োগ সম্পর্কে 115-তে। অধস্তন আদালত সমূহের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা 116-তে। তবে অধস্তন আদালত প্রতিষ্ঠা সম্পর্কে 114-তে।
প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কে বলা আছে 117-তে। এখন আসে জুলাই সনদে আইন বিচার বিভাগ সম্পর্কিত যে প্রস্তাবগুলো আনা হয়েছে, যে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি প্রধান বিচারপতি নিয়োগ হবে, আপিল বিভাগের যে বিচারক সংখ্যা বৃদ্ধি এবং প্রধান বিচারপতির চাহিদা মোতাবেক আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের প্রয়োজনীয় সংখ্যক বিচারক নিয়োগ করা হবে, স্বাধীন বিচার বিভাগীয় নিয়োগ কমিশন গঠন করা হবে, প্রধান বিচারপতি কর্তৃক প্রতিটি বিভাগে এক বা একাধিক স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা করা হবে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে শক্তিশালী করা এবং এর এখতিয়ার বৃদ্ধি করা, অধস্তন আদালতে বিচারকদের চাকরির নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকবে, একটি স্থায়ী সরকারি অ্যাটর্নি সার্ভিস গঠন করা হবে। ষষ্ঠ ভাগের যে অনুচ্ছেদের সাথে জড়িত যে বিষয়গুলো আছে, যেমন হাইকোর্ট বিভাগে স্থায়ী বেঞ্চ, 1988 সালে অষ্টম সংশোধনী অনুযায়ী রংপুর, যশোর, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, সিলেটে স্থায়ী বেঞ্চ স্থাপনের জন্য 100 নম্বর অনুচ্ছেদে সংশোধিত হয় এবং 1989-এর 2রা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট কর্তৃক বাতিল হয়। পরবর্তীতে 2011 সালে 15তম সংশোধনীতে বলা হয় প্রধান বিচারপতি রাষ্ট্রপতির পরামর্শ নিয়ে যে কোনো স্থানে হাইকোর্টের অধিবেশন করতে পারবেন, এবং এটা কিন্তু বলা আছে 100 নম্বর অনুচ্ছেদে। বিচারপতিদের অভিশংসন, আমরা যদি বলি যে মূল সংবিধান যেটা সেটাতে প্রথম ছিল 1972-এর সংবিধানের সংসদের নিকটে, এবং 4th সংশোধনীতে 1975 সালে আবার এটা ফেরত দেওয়া হয় রাষ্ট্রপতির নিকটে। 16 সংশোধনীতে 2014 সালে এটা আবার সংসদের নিকটে ফেরত আনা হয়। বিচারপতিদের অভিশংসনের যে এখতিয়ার, এটা বর্তমানে আছে যে সংসদের নিকটে। অ্যামিকাস কিউরি কি? অ্যামিকাস কিউরি হচ্ছে ল্যাটিন শব্দ যেটার অর্থ আদালতের বন্ধু। এটি হলো অভিজ্ঞ আইনজীবী প্যানেল, আদালত হতে কোনো বিষয় না বুঝে অথবা আরও বোঝার থাকলে কোনো বিষয়ে অভিজ্ঞদের মতামত নেন। এই বিশেষজ্ঞগণ হলেন অ্যামিকাস কিউরি। এখন আমরা এই ভাগ থেকে আসা কোশ্চেনগুলো পড়ে ফেলি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডিভিশন বিভাগ কয়টি? 2টি, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ। কোন অ্যাডভোকেটকে সুপ্রিম কোর্টের জজ হিসেবে নিয়োজিত করতে হলে সুপ্রিম কোর্টে ন্যূনতম কত বছরের অ্যাডভোকেট পেশার অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়? 10 বছর। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য কতজন? 3 জন। সংবিধান অনুযায়ী রিট করার কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যাবে? 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে হাইকোর্টের উপরে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিম্নবর্ণিত কোন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল বিভাগের অধিকার আপিল করা যাইবে যাবজ্জীবন কারাদণ্ডের জন্য? বাংলাদেশ সংবিধানের অভিভাবক এবং ব্যাখ্যাকারক হচ্ছেন সুপ্রিম কোর্ট, এবং এইটা অভিভাবককে সুপ্রিম কোর্টের প্রধান হিসেবে অভিভাবক হিসেবে দায়িত্বপ্রাপ্ত থাকে প্রধান বিচারপতির নিকটে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, বিচারকরা যদি সংবিধান লঙ্ঘন করেন কিংবা গুরুতর অসদাচরণ করেন তার দায়ে অভিযুক্ত হন, সেই ক্ষেত্রে তাদের অপসারণের জন্য সুপ্রিম কাউন্সিল জুডিশিয়াল কাউন্সিল কর্তৃক তদন্ত করা হয়। বাংলাদেশের সুপ্রিম কোর্টের ডিভিশন বিভাগ কয়টি? 2টি। বিচার বিভাগের দায়িত্ব পালন করে ম্যাজিস্ট্রেট পদে নিয়োগদান করেন বাংলাদেশের রাষ্ট্রপতি। বিচারকদের চাকরির বয়স 67 বছরের বিষয়টি সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী? 96 1 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। অ্যামিকাস কিউরি ইজ রিলেটেড টু জুডিশিয়ারি। বাংলাদেশের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশ এবং এটা সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা সম্পর্কে 108 নম্বর অনুচ্ছেদে বলা আছে। বাংলাদেশের সুপ্রিম কোর্ট নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকার কথা বলা আছে। এটা সুপ্রিম কোর্ট সম্পর্কে বলা আছে 94 নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ নিয়ে গঠিত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ দেন প্রেসিডেন্ট। সুপ্রিম কোর্টে বিচারপতিদের নিয়োগ দেন রাষ্ট্রপতি। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের চেয়ারম্যানকে প্রধান বিচারপতি। জনস্বার্থ রিট মামলায় আবেদন কোথায় করতে হয়? হাইকোর্টে, এবং এটা 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। কোর্ট অফ রেকর্ড কোন কোর্টকে বলা হয়? সুপ্রিম কোর্টকেই বলা হয় কোর্ট অফ রেকর্ড।
এরপরে আমরা সপ্তম ভাগে নির্বাচন সম্পর্কে দেখব। নির্বাচন কমিশন প্রতিষ্ঠার কথা বলা আছে 118-তে, যেখানে বলা আছে যে একজন প্রধান নির্বাচন কমিশনার সহ অনধিক 4 জন নির্বাচন কমিশনারকে নিয়ে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবে। নির্বাচন কমিশনারের মেয়াদকাল থাকবে 5 বছর। প্রধান নির্বাচন কমিশনার পদে অধিষ্ঠ ছিলেন এমন কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভের যোগ্য হবে না। নির্বাচন কমিশনারের অবসরের পর প্রধান নির্বাচন কমিশনার রূপে নিয়োগ লাভের যোগ্য হবেন, তবে প্রজাতন্ত্রে কোনো কর্মে অযোগ্য, যে কোনো কর্মে তিনি অযোগ্য হবেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব 4টি। একটা হচ্ছে রাষ্ট্রপতির পদ নির্বাচন করা, সংসদ সদস্যদের নির্বাচন অনুষ্ঠান করা, সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, ভোটার তালিকা প্রস্তুত, এগুলো সম্পর্কে বলা হচ্ছে 119 নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্ব সম্পর্কে। এবং নির্বাচন কমিশন গঠন সম্পর্কে 118-তে বলা আছে। 102-এ নির্বাচন কমিশনের কর্মচারীগণ সম্পর্কে বলা আছে। ভোটার তালিকা সম্পর্কে বলা আছে 121-এ। 121-এ ভোটার তালিকা সম্পর্কে বলা আছে একটি এলাকায় একটি ভোটার তালিকা থাকবে, বিশেষ ভোটার থাকবে না। ভোটার তালিকায় যোগ্যতা বা নামভুক্তির যে যোগ্যতা সম্পর্কে 22-এ বলা আছে, যেখানে বলা আছে যে কোনো ব্যক্তি যদি বাংলাদেশের নাগরিক হয় তার বয়স 18 বছরের কম না বেশি হতে হবে। আদালত কর্তৃক তাকে পাগল বলিয়া ঘোষণা করা হবে না বা অপ্রকৃতস্থ বলে ঘোষণা করা হবে না। তিনি ওই নির্বাচনী এলাকায় অধিবাসী হতে হবে এবং 1972 সালে বাংলাদেশের যোগ সাজেশকারী বা বিশেষ ট্রাইব্যুনাল আদেশের অধীন কোনো অপরাধে দণ্ডিত হবে না। 193-তে নির্বাচন অনুষ্ঠান সম্পর্কে বলা আছে এবং 124-এ নির্বাচন সম্পর্কে সংসদের বিধান প্রণয়নের ক্ষমতা বলা আছে। নির্বাচনী আইন এবং নির্বাচনের বৈধতা সম্পর্কে 125-এ, নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তা সম্পর্কে 126-এ। তাহলে আমরা নির্বাচন কমিশন সম্পর্কে দেখলাম যে নির্বাচন কমিশন প্রতিষ্ঠার কথা বলা আছে 118-তে। নির্বাচন কমিশনের দায়িত্ব 119-এ। নির্বাচন কমিশনের কর্মচারীগণ সম্পর্কে 120-এ। 121-এ ভোটার তালিকায় যোগ্যতা, নামভুক্তির যোগ্যতা সম্পর্কে 122-এ। নির্বাচন অনুষ্ঠানের সময় সম্পর্কে বলা আছে 123-এ। নির্বাচন সম্পর্কে সংসদের বিধান প্রণয়নের ক্ষমতা সম্পর্কে 124-এ। নির্বাচনী আইন এবং নির্বাচনের বৈধতা সম্পর্কে 125-এ। নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তা দান সম্পর্কে 126-এ। ভোটার তালিকা 2008 সালের ছবিযুক্ত ভোটার তালিকা শুরু হয়। তাহলে কত সাল থেকে ছবিযুক্ত ভোটার তালিকা শুরু হয়? 2008 সাল থেকে। প্রতি বছর 2রা জানুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত ছবিযুক্ত ভোটার তালিকা হালনাগাদ করা হবে এবং প্রতি বছর 2রা মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হবে। প্রকাশ থাকে যে 2008 সালের নবম সংসদে না ভোটের বিধান ছিল এবং এই বছর থেকেই প্রথম ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। প্রাক নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারের নিয়োগ আইন 2022। আইনে বলা হয়েছে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারের নিয়োগে 6 সদস্যের কমিটি গঠন করবে। সার্চ কমিটির 15 কার্য দিবসের মধ্যে রাষ্ট্রপতির নিকটে পদের বিপরীতে 2টি করে নাম সুপারিশ করবে। মন্ত্রিপরিষদ সচিব উক্ত কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবে। সার্চ কমিটিতে থাকবে যারা, তাদের মধ্যে সভাপতি থাকবে আপিল বিভাগের একজন বিচারক, সদস্য থাকবে বিপিএসসি চেয়ারম্যান, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, প্রধান বিচারপতি মনোনীত হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত 2 জন বিশিষ্ট নাগরিক। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার হওয়ার যে যোগ্যতা, তাকে বাংলাদেশি হতে হবে। নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার হওয়ার জন্য তার বয়স ন্যূনতম 50 বছর, সরকারি, বিচার বিভাগীয়, আধা সরকারি বা বেসরকারি পদে অনন্য 20 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং আগে আমরা যেটা দেখছিলাম যে যেখানে হচ্ছে 10 বছরের অভিজ্ঞতা ছিল কোন পদের জন্য সেটা বলবেন। এরপরে আসি আমরা নতুন নির্বাচন কমিশন গঠন সম্পর্কে। নতুন নির্বাচন কমিশন এবার গঠিত হয়েছে ভোটের আগে, অর্থাৎ 21 নভেম্বর 2024-এ। ভোট তো পরবর্তী বছরে হয়ে গেল জানুয়ারিতে। এরপরে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। কমিশনের মোট সদস্য কতজন? 5 জন। বর্তমানে যে, অর্থাৎ কিছুদিন আগের যে নির্বাচন কমিশনটা ছিল, এর প্রধান হচ্ছে AM নাসির উদ্দিন। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের কথা বলা আছে? 118 নম্বর। বাংলাদেশের নির্বাচন পরিচালনার দায়িত্ব কার উপরে ন্যস্ত? প্রধান নির্বাচন কমিশনারের উপরে। সংসদের কততম অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করে? 123 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের পদের কথা উল্লেখ আছে? 8ম ভাগে। সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে? 121-এ। ভোটার হিসেবে অন্তর্ভুক্তির যোগ্যতা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ কোনটি? 122।
সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশনের উপর দায়িত্ব অর্পিত হয়েছে? 119 নাম্বার। প্রধান বিচার কমিশনার, নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদেরকে কে নিয়োগ দেয়? রাষ্ট্রপতি। এখন আসি আমরা অষ্টম ভাগে, মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক। এবার আমরা লাফায় লাফায় চলে যাব, মানে সব কিছু পড়বো না। এখানে আমরা 127 নম্বরে দেখব যে মহা হিসাব নিরীক্ষক পদের প্রতিষ্ঠার কথা বলা আছে 127-এ, এবং 129-এ মহা হিসাব নিরীক্ষকের কর্মের মেয়াদ সম্পর্কে বলা আছে যে তিনি 5 বছর থাকবে, তবে তার 65 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারক যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হন সেইরূপ পদ্ধতি এবং কারণে তিনি অপসারিত হবেন। এরপরে আসি বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষকের পদের নিয়োগ দেয় কে? রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রধান হিসাব নিরীক্ষকের পদবি কোনটি? কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ভাগে মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের পদের কথা উল্লেখ আছে? অষ্টম ভাগে। নবম ভাগে বাংলাদেশের কর্মবিভাগ সম্পর্কে বলা আছে, যেখানে 133 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নিয়োগ এবং কর্মের শর্তাবলীর কথা বলা আছে। 134-এ কর্মের মেয়াদ সম্পর্কে বলা আছে, এবং 133-এ যেটা বলা আছে বাংলাদেশের সরকারি চাকরির নিয়োগ বিধানমালা জারি করা হয় 1981 সালে, এবং 137-এ কর্ম কমিশন সম্পর্কে বলা আছে। কর্ম কমিশন প্রতিষ্ঠা, অর্থাৎ যেটার আন্ডারে মূলত বিসিএসটা হয়, এই কর্ম কমিশন প্রতিষ্ঠার কথা বলা আছে 137-এ, যেটা 37তম বিসিএসেও আসছিল। বাংলাদেশে এক বা একাধিক সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাবে, এবং একজন সভাপতি ও অন্যান্য সদস্যদের নিয়ে প্রত্যেক কমিশন গঠিত হবে। কর্ম কমিশনের সদস্যদের নিয়োগ সম্পর্কে 138-এ বলা আছে, এবং দায়িত্ব সম্পর্কে বলা আছে 140-এ। এরপরে আসি আমরা জরুরি অবস্থার বিধানাবলী বা এমার্জেন্সি প্রভিশন সম্পর্কে বলা আছে 41-এর ক-তে, সেখানে জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কে বলা আছে, এবং 41-এর খ-তে জরুরি অবস্থার সময় সংবিধানের কতিপয় অনুচ্ছেদে স্থগিত থাকবে। 6টা অনুচ্ছেদে স্থগিত থাকবে: চলাফেরার স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, এবং চিন্তার স্বাধীনতা, কর্মের স্বাধীনতা এবং সম্পত্তি লাভের স্বাধীনতা। এই 6টা অধিকার স্থগিত থাকবে। জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার সমূহ স্থগিতকরণ সম্পর্কে 141-এ বলা আছে। এরপরে আসি জরুরি অবস্থা জারি করার কারণ বা উদ্দেশ্য কী। বাংলাদেশে বা এর যে কোনো অংশের নিরাপত্তা যুদ্ধ বা বহিরাগত আগ্রাসনের দ্বারা, অভ্যন্তরীণ গোলযোগ দ্বারা হুমকির সম্মুখীন হলে সংবিধানের 141 নম্বর অনুচ্ছেদে প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। জরুরি অবস্থা ঘোষণার ফলাফল: জরুরি অবস্থা ঘোষণা করার পর পরবর্তী ঘোষণার মাধ্যমে তা প্রত্যাহার করা যাবে। জরুরি অবস্থা ঘোষণার পর তা সংসদে উপস্থাপন করতে হবে, এবং ঘোষণা 120 দিনের মধ্যে সংসদের প্রস্তাব দ্বারা অনুমোদিত না হলে 120 দিন পরে জরুরি অবস্থা তার কার্যকারিতা হারিয়ে ফেলবে, অর্থাৎ তার আর কোনো কার্যকারিতা থাকবে না। যদি সংসদ ভেঙে যাওয়া অবস্থায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়, তবে ঘোষণার 120 দিনের মধ্যে সংসদ যদি ভেঙে যায়, তাহলে সংসদ পুনর্গঠিত না হওয়া পর্যন্ত প্রথম বৈঠকের তারিখ হতে 30 দিনের মধ্যে সংসদের প্রস্তাবের মাধ্যমে উক্ত ঘোষণা অনুমোদিত না হলে 30 দিন পর তার কার্যকারিতা হারাবে। জুলাই সনদে জরুরি অবস্থা সম্পর্কিত প্রস্তাব করা হয়েছে 3টি: সার্বভৌম রক্ষা করা, মহামারী মোকাবেলা করা এবং দুর্যোগ মোকাবেলা। এই 3টি কারণে জরুরি অবস্থা ঘোষণা করা যাবে। জরুরি অবস্থা জারির জন্য মন্ত্রিসভার অনুমোদন লাগবে, এবং মন্ত্রিসভা সেই সভায় বিরোধী দলীয় নেতাও উপস্থিত থাকবে। শুধুমাত্র যারা নির্বাচিত সংসদীয় যে সরকার আছে সেই দলের নেতাদের থাকলে হবে না, বিরোধী দলীয় নেতাকর্মীদেরও উপস্থিতি বাধ্যতামূলক থাকা লাগবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিষয়টি সংবিধানে কত নম্বর ভাগে সন্নিবেশিত আছে? আমরা এখনই পড়তেছি যেটা, অর্থাৎ নবম ভাগে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের নির্বাচনের সদস্যদের মনোনীত করেন কিনি? রাষ্ট্রপতি। জরুরি অবস্থা ঘোষণার পূর্বেই উক্ত ঘোষণার বৈধতার জন্য কার স্বাক্ষর প্রয়োজন? প্রধানমন্ত্রীর। 141 নম্বর অনুচ্ছেদের বিষয়বস্তু কি? জরুরি অবস্থা ঘোষণা করা। সংবিধানের 141 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জরুরি অবস্থা জারি করা হলে সর্বোচ্চ মেয়াদ কত দিন হতে পারে? 120 দিন। হোয়াট ইজ দ্য পাবলিক সার্ভিস কমিশন ইন বাংলা? সরকারি কর্ম কমিশন। কর্ম কমিশনের সদস্য পদ পেতে ন্যূনতম কত বছর প্রজাতন্ত্রের সরকারি পদে নিযুক্ত থাকতে হবে? 20 বছর। কোন ঘটনায় মৌলিক অধিকার রহিত হয়? জরুরি আইন ঘোষণায়। সংবিধানের সংশোধনী সম্পর্কে বলা আছে 142 নম্বর অনুচ্ছেদে। 2024 সালে সংশোধনী অবৈধ হওয়ায় গণভোটে এই অনুচ্ছেদ সংযুক্ত করা হবে।
বাংলাদেশের সংবিধান সংশোধনে মোট সদস্যদের কত অংশের সংখ্যাগরিষ্ঠতা দরকার? 2/3। সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধানের সংশোধনের বিধান আছে? 142 নম্বরে। এরপরে আসি আমরা একাদশ ভাগ বা বিবিধ, অর্থাৎ আমরা একদম শেষের ভাগে চলে আসছি। এখানে লাস্ট 10টা যে অনুচ্ছেদ আছে সেই 10টা অনুচ্ছেদ পড়ে ফেলবো। আমাদের প্রথম যেটা আছে 143 নম্বর অনুচ্ছেদে বলা আছে প্রজাতন্ত্রের সম্পত্তি সম্পর্কে, 144 সম্পত্তি ও কারবার প্রসঙ্গে, 145 চুক্তি ও দলিল সম্পর্কে। প্রজাতন্ত্রের নির্বাহী কর্তৃত্বের চুক্তি ও দলিল রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত হবে বলে প্রকাশ আছে। প্রজাতন্ত্রের নির্বাহী কর্তৃত্বে কোনো চুক্তি বা দলিল প্রণয়ন বা সম্পাদনের জন্য রাষ্ট্রপতি কিংবা অন্য কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে দায়ী হবে না। 145 কতে আন্তর্জাতিক চুক্তি সম্পর্কে বলা আছে। বিদেশের সাথে সম্পাদিত সকল চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা হবে। রাষ্ট্রপতি তা সংসদে পেশ করার ব্যবস্থা করবেন। জাতীয় নিরাপত্তার সহিত সংশ্লিষ্ট অনুরূপ কোনো চুক্তি সংসদের গোপন বৈঠকে পেশ করা হবে। 46 নম্বর অনুচ্ছেদে বাংলাদেশ নামে মামলা, বাংলাদেশ এই নামে বাংলাদেশ সরকার কর্তৃক বা বাংলাদেশের সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যাইতে পারে। 147 কতিপয় পদাধিকারীর পারিশ্রমিক প্রভৃতি। এখানে কতিপয় পদাধিকারী বলতে যে 11টা পদ আছে সাংবিধানিক পদ, তাদের পারিশ্রমিক সম্পর্কে বলা আছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী এবং উপমন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারক, মহাহিসাব নিরীক্ষক, নির্বাচন কমিশনার, সরকারি কর্ম কমিশনার। তবে এখানে অ্যাটর্নি জেনারেলের কথা বলা নাই। অ্যাটর্নি জেনারেলের পারিশ্রমিক নির্ধারিত হবে রাষ্ট্রপতির ইচ্ছায়। পদের শপথ সম্পর্কে বলা আছে 148 নম্বর অনুচ্ছেদে। নির্বাচনের পর গেজেট প্রকাশের 3য় দিনের মধ্যে সংবিধান অনুযায়ী নির্দিষ্ট ব্যক্তির নিকট শপথ পড়বে। সংশ্লিষ্ট ব্যক্তি শপথ পড়াতে ব্যর্থ হলে তাহলে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন। এরপরে 149 প্রচলিত আইনের হেফাজত সম্পর্কে বলা আছে। ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী সম্পর্কে বলা আছে 125। রোহিতকরণ সম্পর্কে 151-তে। 152-তে ব্যাখ্যা আছে। আইন কি, রাজনৈতিক দল কি, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান কি, এগুলো সম্পর্কে ব্যাখ্যা দেওয়া আছে 152-তে। এবং 153-তে প্রবর্তন, উল্লেখ এবং নির্ভরযোগ্য পাঠ সম্পর্কে বলা আছে। সংবিধানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বলে উল্লেখ করা হবে, এটা বলা আছে 153 নম্বর অনুচ্ছেদে। বাংলা এবং ইংরেজি পাঠের মধ্যে বিরোধ যদি দেখা দেয় সেই ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাবে বলেও উল্লেখ আছে এই 153 নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশে অবস্থিত প্রকৃত মালিকানাবিহীন সম্পত্তি প্রজাতন্ত্রের উপর ন্যস্ত হবে সংক্রান্ত বিধানটি আছে 143-এর 1-এর গতে। বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আইনের সংজ্ঞা প্রদান করা আছে? সংজ্ঞা প্রদান করা আছে 152-তে। আইন অর্থ কোনো আইন, অধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধি, উপ আইন, বিজ্ঞপ্তি, অন্যান্য আইনগত দলিল, বাংলাদেশের আইনের ক্ষমতা সম্পন্ন কোনো প্রথা। এই ব্যাখ্যা কোথায় প্রদান করা আছে? বাংলাদেশের সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানে কয়টি ভাষায় রচিত? এটি 2টি ভাষায়, বাংলা এবং ইংরেজি। আন্তর্জাতিক চুক্তির কথা বলা আছে কোথায়? পররাষ্ট্র চুক্তি 145-এ। সংবিধানের কোন অনুচ্ছেদে স্বাধীনতার ঘোষণার কথা বলা আছে? 150-এ। এরপরে আসি আমরা যে বাংলাদেশের যে সংবিধানের তফসিল সমূহ নিয়ে। বাংলাদেশের সংবিধানের তফসিল শব্দের অর্থ হচ্ছে বিশেষ বিবরণ। কোনো বিষয়ে আলোচনার পর সে বিষয়ে পূর্ণাঙ্গ বর্ণনা করার জন্য আরও অতিরিক্ত বিবরণের প্রয়োজন হয়, যেটাকে তফসিল বলে। 1972 সালে যে সংবিধান ছিল তার তফসিল ছিল, মূল সংবিধানের তফসিল ছিল 4টি। প্রথমটি ছিল অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন 47 নম্বর অনুচ্ছেদে। দ্বিতীয়টি ছিল রাষ্ট্রপতি নির্বাচন, যেটা বিলুপ্ত হয়ে গেছে। এবং তৃতীয়তে 148 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শপথ এবং যে ঘোষণা, এটা সম্পর্কে ছিল। চতুর্থ ছিল 150 নম্বর অনুচ্ছেদের ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী সম্পর্কে। তাহলে চতুর্থ তফসিলের মূল বিষয় কী ছিল? ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী, যেটা সংসদের 150 নম্বর অনুচ্ছেদে। রাষ্ট্রপতির শপথ সম্পর্কে 1972 সালে সংবিধানে ও 5ম সংশোধনী অনুযায়ী প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন। কিন্তু চতুর্থ এবং 5ম সংশোধনের মাধ্যমে 53 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন স্পিকার। 15 সংশোধনী বাদ হয় প্রধান বিচারপতিকে শপথ পড়াবেন। বর্তমানে তাহলে যিনি রাষ্ট্রপতি হবেন তাকে কিন্তু যিনি শপথ পাঠ করাবেন তিনি হচ্ছেন প্রধান বিচারপতি। এখন কিন্তু আর আগের মতো স্পিকার তাকে শপথ পাঠ করাবেন না। জুলাই সনদের তফসিল ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী সংবিধানের অনুচ্ছেদের 150-2 বিলুপ্ত করা হবে এবং এই সংশ্লিষ্ট 5ম, 6ষ্ঠ এবং 7ম তফসিল সংবিধানে রাখা যাবে না। এরপরে আসি আমরা যে সংশোধনী সমূহ আমাদের যে সংশোধনীর মাধ্যমে সংবিধানে সংযুক্ত, বিলুপ্ত এবং পুনর্বর্তন বিষয়সমূহ। সংসদীয় সরকার পদ্ধতি, এটা হচ্ছে সংযুক্ত ছিল মূল সংবিধানে। সংসদীয় সরকার পদ্ধতি বিলুপ্ত করা হয় 4র্থ সংশোধনীতে, আবার দ্বাদশে পুনর্বর্তন করা হয়। প্রস্তাবনায় মুক্তি সংগ্রাম মূল সংবিধানে ছিল।
বিলুপ্ত করা হয়, আবার হচ্ছে পঞ্চদশে প্রবর্তন করা হয়। তাহলে এইগুলো কিন্তু আবার এই যে পঞ্চদশ বাতিল হওয়ার ফলে আমাদের আবার হচ্ছে ফেরত আইছে প্রস্তাবনায় মুক্তি সংবিধানের ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ আবার সংবিধানে ফেরত আসছে পঞ্চদশ সংশোধনী বাদ পড়ায়। রাষ্ট্রপতির প্রত্যক্ষ ভোট এটা বাতিল হয়ে গেছে দ্বাদশে, যেহেতু বর্তমানে আবার নতুন করে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। তো সেই ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আজকে দেখলাম যে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, সেটা পরোক্ষ ভোটে। এটা দ্বাদশ সংশোধনীর কারণেই হয়েছে। উপরাষ্ট্রপতি নির্বাচনও এটা হচ্ছে দ্বাদশ সংশোধনীতে বিলুপ্ত করা হয়েছে। উপপ্রধানমন্ত্রীও দ্বাদশ সংশোধনীতে বিলুপ্ত করা হয়েছে। তবে নির্দলীয় যে তত্ত্বাবধায়ক সরকার সেটা সংযুক্ত করা হয়েছিল ত্রয়োদশে, পঞ্চদশে বাতিল হয়েছে। তাহলে পঞ্চদশ যেহেতু বাতিল হয়ে গেছে, সেহেতু আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত আসছে এবং গণভোটও ফেরত আসছে, যেটা পঞ্চমে যুক্ত করা হয়েছে। তো আর যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা যুক্ত ছিল পঞ্চমে, বাদ পড়ে গেছে ষোড়শে। অর্থাৎ পঞ্চম বাদ যাওয়ার ফলে যেগুলো ফেরত আসছে, তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসছে, গণভোট ফেরত আসছে, প্রস্তাবনায় মুক্তি সংগ্রাম, সংবিধানের নিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ। এখন হচ্ছে প্রশ্ন হতে পারে যে রাষ্ট্রপতি নির্বাচন হয় কোন ভোটে? পরোক্ষ ভোটে। এটা হচ্ছে দ্বাদশে প্রত্যক্ষ ভোটটা বিলুপ্ত করা হয়েছে। আর বর্তমানে যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তাকে শপথ পাঠ করাবে প্রধান বিচারপতি, যে 15 সংশোধনী বাদ পড়ার ফলে। সংশোধনী সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো, এ পর্যন্ত বাংলাদেশের সংবিধান সংশোধন হয়নি সপ্তম এবং 11 সংসদে। সবথেকে বেশি সংশোধনী আনা হয় প্রথম সংসদে 4বার। সবথেকে বেশি ভোট পড়েছে ষোড়শ সংশোধনীতে। 2টি সংশোধনীর মধ্যবর্তী সময়ে দেশের রাষ্ট্রপতি ব্যবস্থা চালু ছিল, চতুর্থ থেকে দ্বাদশে। 75 থেকে পরবর্তী সামরিক শাসন ঘোষণাকে বৈধতা দানে আলোচিত 18টি প্যারাগ্রাফ সংযুক্ত হয় পঞ্চম সংশোধনীতে। ত্রয়োদশ সংশোধনী আদালতে বাতিল করা হয় 2011 সালের 10 মে আপিল বিভাগ কর্তৃক। গণভোট সংবিধানে গণভোটের কথা উল্লেখ ছিল। 1978 সালে দ্বিতীয় ঘোষণা আদেশে গণভোট বিধান সংযোজিত হয়, যা পঞ্চম সংশোধনী দ্বারা সমর্থিত হয়েছিল। এরপরে আসি আমরা যে প্রথম যে সংশোধনী যেটা ছিল সেটা ছিল যুদ্ধ অপরাধীদের বিচার নিশ্চিতকরণ। দ্বিতীয় সংশোধনী ছিল জরুরি অবস্থা ঘোষণা। তৃতীয় যেটি ছিল 1974 সালে সীমানা চুক্তি অনুমোদন এবং ভারতকে বেরুবাড়ি হস্তান্তর সম্পর্কে। চতুর্থ সংশোধনীতে যে শাসন ব্যবস্থার পরিবর্তন করা সংবিধানের প্রথম বিকৃতি বলা যায় চতুর্থ সংশোধনীকে। 1975 সালের 25শে জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয়, নাম দেওয়া হয় বাকশাল। এবং এর 1 নম্বর যেটা ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা কায়েম করে সর্বময় ক্ষমতা শেখ মুজিবুর রহমানের হাতে দেওয়া হয়েছিল। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল নামে নতুন একটি দল গঠন করা হয়। এর ফলে অন্য সব রাজনৈতিক দলের বিলুপ্তি ঘটে, দেশে জারি হয় একদলীয় শাসন ব্যবস্থা। 1972 সালের মূল সংবিধান অনুযায়ী 2 মেয়াদের বেশি রাষ্ট্রপতি পদে কেউ থাকতে পারবেন না। চতুর্থ সংশোধনীতে এটা উঠিয়ে দেওয়া হয় এবং সংসদে কেবলমাত্র একটি অলংকারিক প্রতিষ্ঠানে পরিণত হয়। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করার জন্য প্রশাসনিক এবং তত্ত্বাবধায়ক দায়িত্ব রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হওয়ায় গোটা বিচার বিভাগ সরকারের নির্বাহী বিভাগের অঙ্গ সংগঠনে পরিণত হয়। পঞ্চম সংশোধনীতে 15 আগস্ট 1975 সালের যে 5 এপ্রিল 1979 পর্যন্ত জারিকৃত সকল ফরমান, আদেশ, সামরিক আইন, প্রবিধান, সামরিক আইন, অধ্যাদেশ এবং অন্যান্য আইন সংশোধনী বৈধতা পায়। বাঙালিদের জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করা হয় পঞ্চম সংশোধনীতে। ধর্মনিরপেক্ষতার পরিবর্তে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস প্রতিস্থাপন হয় পঞ্চম সংশোধনীতে। জাতীয় মুক্তির জন্য ঐতিহ্য সংগ্রামের পরিবর্তে জাতীয় স্বাধীনতার জন্য সংবিধান, এটাও আসে এই পঞ্চম সংশোধনীতে। ঐতিহাসিক যুদ্ধের প্রতিস্থাপন, প্রধান বিচারপতি এবং 2 জন সিনিয়র বিচারপতি নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের কথাও এই পঞ্চম সংশোধনীতে বলা হয়। সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করা হয় পঞ্চম সংশোধনীতে। সমাজতন্ত্রের পরিবর্তে সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র প্রতিস্থাপন করা হয়। ইসলামী সংহিতার ভিত্তিতে মুসলিম দেশসমূহের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক সংহত, সংরক্ষণ ও জোরদার করতে সচেষ্ট, এটাও বলা হয় পঞ্চম সংশোধনীতে। মৌলিক অধিকার বলবৎকরণের জন্য 44-এর 1 নম্বর অনুচ্ছেদ পুনর্সংযোজন করা হয়। সংসদ কর্তৃক পাশকৃত বিলে রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা রহিত করা হয়। মন্ত্রিসভার সদস্যদের অন্তত 4/5 সংসদ সদস্য হওয়ার বিধান রাখা হয় এবং
যে সংসদ সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয়, রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের বিধান করা হয়। এই পঞ্চম সংশোধনীর মাধ্যমে 2025 সালে হাইকোর্ট এবং 2010 সালে আপিল বিভাগ পঞ্চম সংশোধনীকে অবৈধ হিসেবে ঘোষণা করে রায় দেয়। দ্বিতীয় ঘোষণাপত্র 1975 সালের 15 আগস্টের দ্বিতীয় বিপ্লবের পর 1989 সালে পঞ্চম সংশোধনীর আগ পর্যন্ত সাংবিধানিক এবং আইন বিষয়ক ঘটনাবলী দ্বিতীয় ঘোষণাপত্রের অন্তর্গত। ষষ্ঠ সংশোধনীতে উপরাষ্ট্রপদে বহাল থেকে রাষ্ট্রপতি পদের নির্বাচন বিধান নিশ্চিতকরণ করা হয়। সপ্তমী এরশাদে সামরিক কর্মকাণ্ডকে বৈধতা ঘোষণা করা হয়, এটা যদিও পরবর্তীতে বাতিল করা হয়েছে। অষ্টমটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে রাষ্ট্রধর্ম ইসলাম চালু করা হয়। ঢাকার বাইরে 6টি হাইকোর্ট বেঞ্চ স্থাপন করা হয়। ঢাকা থেকে ডিএসসিসিএ ঢাকা থেকে ডিএসএকে ঢাকা করা হয়, যদিও এটা 82-তে করা হয়, তবে সংবিধানে অষ্টম সংশোধনীর মাধ্যমে 1988 সালে সংযুক্ত করা হয়। বাঙালি থেকে বাংলা হয় এবং বিদেশি রাষ্ট্র থেকে কোনো ভূষণ বা উপাধি গ্রহণে নিষেধাজ্ঞা পড়ে এই অষ্টম সংশোধনীতে। ঢাকার বাইরে এই হাইকোর্ট বেঞ্চ গঠনের বিষয়টি সংবিধানের মৌল কাঠামোর সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে বাতিল করে দেন সর্বোচ্চ আদালত। নবম সংশোধনীতে একই ব্যক্তি রাষ্ট্রপতি পদে 2 মেয়াদের বেশি থাকতে পারবেন না বলে উল্লেখ করা হয়। দশমে রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পূর্বে 180 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন ব্যাপারে সংবিধানের 123 নম্বর অনুচ্ছেদে বাংলা ভাষ্য সংশোধন এবং সংসদে মহিলাদের 30টি আসন আরও 10 বছরের জন্য সংরক্ষণ করা হয়। একাদশ সংশোধনীতে অস্থায়ী রাষ্ট্রপতির বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের স্বপদে ফিরে যাওয়ার বিধান আছে। এবং দ্বাদশ সংশোধনীতে চতুর্থ সংশোধনীর বিপরীত বলা হয়। এই দ্বাদশ সংশোধনীতে যেখানে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা আবার পুনরায় সংসদীয় ব্যবস্থায় পুনর্স্থাপিত হয়। রাষ্ট্রপতিকে রাষ্ট্রপ্রধান রেখে নির্বাহী ক্ষমতা মন্ত্রিপরিষদকে দেওয়া হয় এবং রাষ্ট্রপতিকে প্রধান রেখে সকল কার্যক্রম নির্বাহ করবে প্রধানমন্ত্রী, সেটাই দ্বাদশ সংশোধনীতে বলা হয়। 1991 সালের 15 সেপ্টেম্বর রাষ্ট্রপতি গণভোটে সম্মতি দেয়। ত্রয়োদশ সংশোধনী নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। উচ্চ আদালতে আদেশ বাতিল করা হয় 2011 সালে। চতুর্দশ সংশোধনীর বিষয়বস্তু ছিল সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স 65 থেকে 75 ঘোষণা করা হয়, 67তে ঘোষণা করা হয়। তাহলে বর্তমানে বিচারপতিদের অবসরের বয়স হচ্ছে 67 বছর এবং বিপিএসসি চেয়ারম্যান এবং সদস্যদের অবসরের বয়স হচ্ছে 62 থেকে 65-তে রূপান্তরিত করা হয়। পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুশাসনের জন্য নাগরিকের সুজন বদিউজ্জামান মজুমদার, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তুফায়েল আহমেদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান সহ 5 জন। হাইকোর্ট পঞ্চম সংশোধনী বাতিল করে 17 ডিসেম্বর 2024 কত সালে 2024 সালে এই যে ইসের পরে অভ্যুত্থানের পরে 17 ডিসেম্বর 2024-এ ষোড়শ সংশোধনী সংশোধন সম্পর্কে বলা হয়। সংশোধন হয় 96 নম্বর অনুচ্ছেদ, যেখানে বিচারপতিদের অপসারণের অভিশংসনের ক্ষমতা সংসদকে দেওয়া হয় এবং এটা অবৈধ হিসেবে ঘোষণা করা হয় ষোড়শ সংশোধনী 20 অক্টোবর 2021-এ। সপ্তম সংশোধনী সপ্তদশ বা একদম শেষে যেটা হয় সেটা 18 সালের 8 জুলাই, যেখানে 65 নম্বর অনুচ্ছেদ সংশোধন করা হয়। সংরক্ষিত যে 50টা আসন ছিল ওইটা 20 বছরের জন্য বৃদ্ধি করে 2044 সাল পর্যন্ত বাড়ানো হয়। আদালত কর্তৃক এই পর্যন্ত 3টি সংশোধনী অবৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে, পঞ্চম, সপ্তম আর পঞ্চদশ। এখন আসি সংসদীয় মহিলা আসন সম্পর্কে। এখানে আমাদের প্রথম যে 72 সালে সংবিধানে মহিলা আসন ছিল 15টি। এরপরে পঞ্চম সংশোধনীতে এখানে 30টি আনা হয় 10 বছরের জন্য, তারপর 30টি আরও 10 বছর বাড়ানো হয়। তারপরে চতুর্দশ সংশোধনীতে অর্থাৎ 14তমতে 45টি করা হয় এবং পঞ্চদশে এটা 50-এ উন্নীত করা হয় এবং এটার পরবর্তীতে আবার 17তে এটার মেয়াদ বাড়ানো হয় 25 বছর 2024 সাল পর্যন্ত। সংবিধান আইন পঞ্চদশ সংশোধনীর সমালোচনা। 1972 সালের যে সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদের প্রস্তাবনাসমূহ অনেকগুলো অনুচ্ছেদে সংশোধন করতে হলে গণভোটের প্রয়োজন হয়, আর পঞ্চদশ সংশোধনের মাধ্যমে অনেক অনুচ্ছেদ পরিবর্তন আনা হয়, অথচ অনুচ্ছেদের পরিবর্তনের জন্য কোনো গণভোট হয়নি এবং ভোটকে বাতিল করা হয়, কাজেই এটি অসাংবিধানিক হিসেবে ঘোষণা করা হয়। 15 সংশোধনী বাতিল হওয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তির বিধান বাতিল হয়, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার আবার ফেরত আসছে। 15তম সংশোধনের মাধ্যমে সংবিধানে যুক্ত 7-এর ক, খ এবং 44-এর 2 নম্বর এটাই বাতিল হবে। আবার হচ্ছে
সংবিধানের সংশোধনের গণভোট 142 নম্বর অনুচ্ছেদে আবার ফেরত আসে জাতির জনক এবং 7 মার্চের ভাষণ সহ কয়েকটি বিষয় সিদ্ধান্ত গ্রহণের জন্য আদালত পরবর্তী সংসদের জন্য রেখে দিয়েছে। এরপরে আসে 70 নম্বর অনুচ্ছেদ। 70 নম্বর অনুচ্ছেদ বাতিলের জন্য হাইকোর্টে রিট করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ এবং 70 নম্বর অনুচ্ছেদ সংক্রান্ত রিট খারিজ হয় 2018 সালের 18 মার্চ। আমরা এখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখি। বিভিন্ন পরীক্ষাতে আসে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের আইনটি প্রবর্তন করা হয় কত সালে? 1996 সালে 13তম সংশোধনীতে। বাংলাদেশ সংবিধানের 5ম সংশোধনী গৃহীত হয় 1979 সালে। বাংলাদেশের জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশে জাতীয়তাবাদ পরিবর্তিত হয় কোন সংশোধনীর মাধ্যমে? 5ম সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশের সংবিধানের 3য় তফসিলে কয়টি পদে নির্বাচিত বা নিযুক্ত ব্যক্তির শপথ গ্রহণ বা ঘোষণা পাঠের বিষয়টি উল্লেখ আছে? 9টি। সংবিধানের 8ম সংশোধনী হয় কখন? 8ম সংশোধনী হয় 7 জুন 1988 সালে। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয়? 8মে, অর্থাৎ 7 জুন 1988 সালের ওই সংশোধনীর মাধ্যমে। কততম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিবেক কেন্দ্রায়ন করা হয়? 8ম সংশোধনীর মাধ্যমে। আচ্ছা, এইখানে দেখেন যে 8ম সংশোধনী, 8 জুন 1988, দুঃখিত আমি পরবর্তীটা গুলাই ফেলছিলাম। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয়? 8ম সংশোধনীর মাধ্যমে। কততম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্টকে বিকেন্দ্রিকায়ন করা হয়? 8ম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে। বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয়বস্তু ছিল তত্ত্বাবধায়ক সরকার। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন 50-এ উন্নীত করা হয়? পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার জন্য 4টি মূলনীতি পরিবর্তন করা হয়? 5ম। সংবিধানের কোন সংশোধনী দ্বারা বাংলাদেশে উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়? দ্বাদশ। সংবিধানের 7ম সংশোধনী পাশ হয় কবে? 8 জুলাই 2018 সালে। ঢাকা থেকে ঢাকা করা হয় 1982 সালে। সংবিধানে সংযুক্ত করা হয় 1988-তে। বাংলাদেশের সংবিধানে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কোন সালে প্রথম যুক্ত হয়? প্রথম যুক্ত হয় 72-এ। প্রথমেই ছিল এটা, একদম সংবিধানের প্রথম থেকেই নারী আসন সংযুক্ত ছিল। জরুরি অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় 2য় সংশোধনীতে। সংবিধানের 4র্থ সংশোধনী গৃহীত হয় 25 জানুয়ারি 1975 সালে। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়? 4র্থ। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা চালু করা হয়? 4র্থ সংশোধনের মাধ্যমে। বাংলাদেশের সংবিধান 5ম সংশোধনীর বিষয়বস্তু হচ্ছে ইন্ডিপেন্ডেন্টি বিল। কার শাসনামলে সংবিধানের 5ম সংশোধনী বিল পাশ হয়? জিয়াউর রহমানের। বাংলাদেশের সংবিধানের 3য় সংশোধনী কবে গৃহীত হয়? 23 নভেম্বর 1974 সালে। এখন আমরা দেখব যে বাংলাদেশের সংবিধানের সাংবিধানিক পদ আছে 11টি এবং সাংবিধানিক যে সংস্থা আছে 4টি। পদগুলো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক, সংসদ সদস্য, স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি যারা আপিল বিভাগের, এবং নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার বৃন্দ, সরকারি কর্ম কমিশনের সদস্যগণ, অ্যাটর্নি জেনারেল যার কোনো শপথ নাই এবং ন্যায়পালেরও কোনো শপথ নাই। সাংবিধানিক যে 4টি সংস্থা এর মধ্যে নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের কার্যালয়। তবে জুলাই সনদে দুর্নীতি দমন কমিশন দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠান করার জন্য আবেদন করা হয়েছে। সাংবিধানিক পদবি রাষ্ট্রপতি, প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং বীর উত্তম জিয়াউর রহমান, তিনি প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, প্রথম বিচারপতি এএসএম সায়েম, অ্যাটর্নি জেনারেল এমএইচ খন্দকার, জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ উল্লাহ, প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ ইদ্রিস, মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক ফজলে কাদের মোহাম্মদ বাকি, সরকারি কর্ম কমিশনের প্রধান ডক্টর এ কিউ এম বজলুর করিম, এবং বর্তমান যারা আছে তাদের নামও এখানে আছে। তবে বর্তমান নামগুলো একটু ঠিক করে নেবেন। যেমন শাহাবুদ্দিন, তিনি রাষ্ট্রপতি পদ থেকে চলে গেছেন। বর্তমানে যিনি পিএসসি চেয়ারম্যান, তিনিও পদত্যাগ করছেন। এবার দেখি আমরা অবসরের যে সময়সীমা। বিপিএসসি চেয়ারম্যান এবং মহাহিসাব নিরীক্ষকের অবসরের জন্য বয়স লাগবে 65 বছর, বিচারপতি এবং গবেষকদের বয়স 67 বছর। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবসরের কোনো নির্দিষ্ট বয়স নাই। অ্যাটর্নি জেনারেল তিনি অবসর নেবেন রাষ্ট্রপতির ইচ্ছায়।
বয়স হতে হবে প্রধানমন্ত্রী, মেয়র, এমপি, ইউপি চেয়ারম্যান সদস্যদের বয়স হতে হবে 25 বছর। সরকারি কর্মকর্তা নিযুক্ত বয়স হতে হবে 21 থেকে 32 বছর। রাষ্ট্রপতি এবং মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সদস্যদের বয়স হতে হবে 35 বছর। ভোটার হওয়ার জন্য ন্যূনতম বয়স প্রয়োজন 18 বছর। নির্বাচন কমিশনার হতে ন্যূনতম বয়স হতে হবে 50 বছর। বয়সের সীমা শিশু হবে 18 বছর পর্যন্ত, 0 থেকে কিশোর 7 থেকে 16, যুবক 18 থেকে 35, কর্মক্ষম জনগণ 15 থেকে 64 বছর, প্রজনন নারী 15 থেকে 49 বছর, বাল্যবিবাহ নারী 18 বছর এবং পুরুষ 21 বছরের নিচে। শিশু শ্রমের জন্য গণ্য করা হবে 5 থেকে 14 বছর। নির্বাচন কমিশনারদের অবসরের কোনো বয়স সীমা নাই। মেয়াদ আমাদের বাংলা বিশ্ববিদ্যালয়ে যারা ভিসি আছে তাদের মেয়াদ হচ্ছে 4 বছর এবং প্রধান বিচারপতিদের অবসর পর্যন্ত অর্থাৎ 67 বছর পর্যন্ত তারা প্রধান বিচারপতি হিসেবে একবার নির্বাচিত হলে ওই পদে বহাল থাকবে। জাতীয় অধ্যাপকের মেয়াদ হচ্ছে 5 বছর। প্রফেসর এমিরেটাস 67 বছর, আগে ছিল আজীবন কিন্তু বর্তমানে হচ্ছে 76 বছর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এটা খুবই দরকার, 4 বছর। নির্বাচন কমিশনারদের 5 বছর, সরকারি কর্ম কমিশনের সদস্যদের 5 বছর, কিন্তু 3 বাহিনীর প্রধান যারা তাদের 3 বছর করে, এটাও দরকার। এরপরে আসি আমাদের রাষ্ট্রপতি, যিনি শপথ পাঠ যাকে পড়াবেন প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপমন্ত্রী, তারপরে হচ্ছে স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি, প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। স্পিকার শপথ পাঠ করাবেন সংসদ সদস্যদের, প্রধান বিচারপতি রাষ্ট্রপতি, যেটা হচ্ছে পঞ্চম সংশোধনী অনুযায়ী আসছে, যদিও পঞ্চদশে ছিল রাষ্ট্রপতিকে স্পিকার শপথ পাঠ করাবে, ওইটা বাতিল হয়, বর্তমানে রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবে প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার, কর্ম কমিশনের চেয়ারম্যান সদস্যদের, মহাহিসাব নিরীক্ষক, এদেরকে শপথ পাঠ করাবে প্রধান বিচারপতি। সিটি কর্পোরেশনের মেয়র এবং জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথ পাঠ করবে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা। সিটি কর্পোরেশনের যিনি কাউন্সিলর তাকে শপথ পাঠ করাবেন এলজিআরডি মন্ত্রী। পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং উপজেলা চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানকে বিভাগীয় কমিশনার শপথ পাঠ করাবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ডিসি শপথ পাঠ করাবে এবং ইউনিয়ন পরিষদের যারা সদস্য আছে অর্থাৎ মেম্বার আছে তাদেরকে ইউএনও। স্পিকারের অনুপস্থিতিতে সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? সাংবিধানিক প্রতিষ্ঠান 4টি, তার মধ্যে একটি হচ্ছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি সাংবিধানিক সংস্থা। নিচের কোনটি সাংবিধানিক পদ নয়? চেয়ারম্যান, ঢাকা শিক্ষা বোর্ড। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিল? বিচারপতি এএসএম সায়েম। বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিল? এম ইদ্রিস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান বর্তমান অনুযায়ী হচ্ছে প্রধান বিচারপতি, তবে আগে পাঠ করতো স্পিকার। বাংলাদেশের মন্ত্রিসভার মন্ত্রিপরিষদকে শপথ পাঠ করায় রাষ্ট্রপতি। সরকারি কর্ম কমিশনের শপথ বাক্য পাঠ করায় প্রধান বিচারপতি। কোনো ব্যক্তি জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর। বাংলাদেশের সংবিধান অনুযায়ী মন্ত্রীদের বয়স হতে হবে কমপক্ষে 25 বছর। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার পদে প্রার্থিতা হওয়ার জন্য প্রার্থীদের ন্যূনতম কত বছর হওয়া দরকার? 25 বছর। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 67 বছর। বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। বাংলাদেশের প্রতিযোগিতা কমিশন একটি সংবিধিবদ্ধ সংস্থা। নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? দুর্নীতি দমন কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। কোনটি সাংবিধানিক পদে শপথ গ্রহণ করা প্রয়োজন হয় না? অ্যাটর্নি জেনারেল এবং ন্যায়পাল। নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? নির্বাচন কমিশন। বর্তমান রাষ্ট্রপতি বাংলাদেশের কততম রাষ্ট্রপতি? এটা তখনকার জন্য 22 ছিল, বর্তমানে যিনি আছেন তারটা দেখে নেবেন, এটা 23 সালের করছেন। বিচারপতি জুবাইর রহমান চৌধুরী বাংলাদেশের কততম প্রধান বিচারপতি? 26তম। নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। বাংলাদেশের প্রধান বিচারপতিকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি। বাংলাদেশের জাতীয় শিশু নীতি অনুযায়ী শিশুর বয়স 0 থেকে 18 বছর। বর্তমান দেশের চাকরিতে প্রবেশের সময়সীমা 32 বছর। দেশের 14তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান এএমএম নাসির উদ্দিন। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের প্রধানকে? প্রফেসর আলী রিয়াজ। আমাদের সংবিধান সম্পর্কিত পড়াশোনা এখানে শেষ হলো। আমাদের এখানে টোটাল 48 পেজ আছে। এই বেসিক ভিউ বইটাতে একদম আমরা 3টা পর্বে পুরো ক্লাসটাকে শেষ করছি। আমরা চেষ্টা করব বেসিক ভিউয়ে যে 4টা সাবজেক্ট আছে, বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল, নৈতিকতা, সুশাসন, সবগুলো বিষয়েরই পর্যায়ক্রমে ভিডিও আপলোড করার। তো যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন।
এবং ক্লাস সম্পর্কিত যে কোনো মতামত কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।